এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ আসিফ হাওলাদার। ওনার দেশের বাড়ি ভোলাতে, ওনার বাসা মিরপুর 1-এর রোড 2 ব্লক H। উনি বর্তমানে একটি সোয়েটার ফ্যাক্টরিতে কর্মরত রয়েছেন। ওনার মাঝে মাঝে এত কর্মব্যস্ততা থাকে যে কখনো কখনো টানা 7 রাত নাইট ডিউটি করতে হয়। এর মধ্য দিয়ে উনি ঘটনাটি লিখে পাঠিয়েছেন। আর ওনার এই ঘটনাটাই যে প্রথম প্রচার করছি বিষয়টা এরকম না, এর আগেও ওনার 2টি ঘটনা আমরা প্রচার করেছি। এটা ওনার 3 নম্বর ঘটনা যেটা আমরা এখন প্রচার করছি। যখন ঘটনাটি সূত্রপাত হয় তখন সালটা 2006। তখন উনি ক্লাস 8-এ পড়েন। শীতকাল ছিল, মাসটা ছিল ডিসেম্বরের মাঝামাঝি। উনি ওনার নানির সাথে ওনার গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। ওনাদের গ্রামের বাড়ি ভোলাতে। আর ওনারা সাধারণত লঞ্চেই বেশি যাতায়াত করতেন, যদিও বা বাসেও যাওয়া যায়, কিন্তু ভোলার লোকজন অধিকাংশ ক্ষেত্রেই লঞ্চটাকেই যাতায়াতের উত্তম মাধ্যম হিসেবে বিবেচনা করেন, কারণ ওখানে অনেক ঘাট রয়েছে। আর সড়ক পথে যেতে গেলে বিভিন্ন জায়গায় ভেঙে 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 যেতে হবে, এটা অনেক কষ্টকর একটা ব্যাপার হয়ে যায়। এজন্য লঞ্চে গেলে হয় কি, বিভিন্ন ঘাটগুলোতে লঞ্চগুলো থামে, তো এই জন্য খুব সুবিধা হয় আর কি। ওনার মনে পড়ে দিনটা ছিল বুধবার। ওনারা রেডি হয়ে সদরঘাটে চলে গেলেন 7টার মধ্যে। ওনাদের লঞ্চে যাওয়ার কথাই ছিল, আগে থেকেই সব কিছু রেডি করা ছিল। একটু আগে আগে যেতে হয়, তা না হলে অনেক সময় ভালো জায়গাগুলো পাওয়া যায় না, কেবিন পাওয়া যায় না, এরকম অনেক সমস্যা তো হয়। উনি লঞ্চে এর আগেও আসা যাওয়া করেছেন, আর দীর্ঘ সময় লঞ্চের ছাদে বসে থাকতে ওনার খুব ভালো লাগে আর কি। নদীর বাতাসটা লাগে, এটা বেশ উনি এনজয় করেন। তো ওনারা লঞ্চে ওঠার পর লঞ্চের 2য় তলায় একটি জায়গায় ওনারা অবস্থান নেন। লঞ্চ 8:30টার দিকে ছাড়ে। লঞ্চ ছাড়ার পর উনি বরাবরের মতো ছাদে চলে যান ওনার ছোট ভাইকে নিয়ে। ওনার ছোট ভাইয়ের নাম হচ্ছে রিপন। তো তাকে নিয়ে চলে যান। সেখানে মোটামুটি রাত 10টা পর্যন্ত অবস্থান করে আবার নিচে এসে রাতের খাবার খেয়ে উনি আবার ছাদে আসেন। আর রিপন, যিনি ওনার ছোট ভাই, তিনি ওখানেই থেকে যান আর কি। তখন এই আসিফ ভাইয়ের নানি এবং ওনার ছোট ভাই রিপন খাওয়া দাওয়া করার পর ওনারা ঘুমানোর চেষ্টা করছেন। আর উনি ছাদে যাওয়ার পর একটু হাঁটাহাঁটি করতে করতে লঞ্চের যিনি ড্রাইভার তার কাছে গিয়েছেন, তার সাথে গিয়ে বিভিন্ন কথা বলছেন। আর উনি তো তখন কিশোর বয়সী, মনের মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা থাকে, কিভাবে লঞ্চ চালানো হয়, লঞ্চের বিভিন্ন পার্টসগুলো কিভাবে কাজ করে, এই জিনিসগুলো উনি জানছিলেন আর কি। তো এভাবেই একটা সময় লঞ্চ যখন মেঘনা নদীর মাঝামাঝি চলে আসে, তখন ড্রাইভার বলছে যে, বাবা তুমি যাও, যে শুয়ে পড়ো, নদীর এখন মাঝামাঝি আছি তো, তোমরা কিশোর বয়সী, এত রাত্রে এভাবে বাইরে একা একা হাঁটাহাঁটি করা ভালো না, যাও যে শুয়ে পড়ো। তখন ড্রাইভারের চোখে মুখে এক ধরনের ভয়ের ছাপ, আবার কথার মধ্যে এক ধরনের রহস্য বোঝা যাচ্ছিল, যেটা উনি ওই বয়সে বুঝতে পারলেও কিন্তু কি কারণে এমনটা বলেছিলেন তখন বুঝতে পারেন নাই। উনি তখন ওখান থেকে নিচে চলে আসেন, এসে দেখেন যে ওনার নানি এবং ওনার ভাই রিপন গভীর ঘুমে আচ্ছন্ন। উনি ওখানে কিছুক্ষণ শুয়ে থাকেন, ঘুম আসছিল না। এরপর উনি চিন্তা করেন আবার ছাদ থেকে একটু হেঁটে আসি। উনি যখন ছাদে উঠেছেন তখন দেখলেন যে ওখানে উনি ছাড়া, মানে আসিফ ভাই ছাড়া আর কেউ নাই। উনি ছাদের রেলিং ধরে এক সাইডে এক জায়গায় দাঁড়িয়ে আছেন। তখন কিন্তু প্রচন্ড শীত লাগছে, তারপর ওনার ভালো লাগছিল। শীতের কাপড় চোপড় পরা ছিল, মাথায় মাফলারও পেঁচানো ছিল, এই কারণে শীতে খুব বেশি সমস্যা হচ্ছিল না। এরপর উনি চিন্তা করলেন যে কোনো একটা জায়গায় গিয়ে বসি, এখানে ছাদে দাঁড়িয়ে না থেকে। ওখানে যে কেবিনগুলো থাকে, কেবিনগুলোর 2 সাইডে কিন্তু হাঁটার জন্য রাস্তা থাকে, সেই সাইডে আবার রেলিং থাকে, আবার রেলিং এর পাশে লোহার চেয়ারগুলো কিন্তু ফিক্সড করে লাগানো থাকে আর কি, একদম ফিক্সড করে, মানে ঝালাই করে লাগানো থাকে। লঞ্চ দুললেও ওই চেয়ার কিন্তু লঞ্চের সাথেই দোলে, কিন্তু পড়ে যায় না, মানে একদম ফিক্সড করে দেয়া লোহার চেয়ারগুলো। তো উনি কি করেছেন, একটা চেয়ারে গিয়ে বসেছেন।
ছাদ থেকে কিন্তু নেমে ওই কেবিনের পাশে একটা চেয়ারে বসেছেন। ওখানে বাতাসটা একটু কম লাগে, তাতে করে ঠান্ডাও একটু কম লাগে। তো উনি যেই চেয়ারটাতে বসেছেন, ওনার ঠিক 2 চেয়ার সামনে মনে হলো কোন একটা মেয়ে বসে আছে। আর দেখে, পেছন থেকে দেখে যতটুকু মনে হচ্ছিল যে তার বয়স 20-এর উপরে না। আর এই যে ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে সবাই মোটা শীতের কাপড় পরা, কিন্তু এই মেয়েটার শরীরে কোনো শীতের পোশাক নাই, সাধারণ ড্রেস পরা। ওই অন্ধকারে, বা অন্ধকার বলা যাবে না কারণ ওই করিডোরে তো আলো থাকেই, মেয়েটির পরনে সালোয়ার কামিজ ছিল আর হালকা কমলা রঙের ড্রেস ছিল, যেটা উনি বুঝতে পারছিলেন। আর লঞ্চে চলার সময় যে বাতাস হয়, এই বাতাসে কিন্তু ওই মেয়েটার চুল উঠছিল। তো উনি ভাবছেন যে এই ঠান্ডার মধ্যে এই মেয়েটা এভাবে বসে আছে, এর কি ঠান্ডা ঠান্ডা লাগে না নাকি? এ কেমন মেয়ে, কোনো ঠান্ডাই লাগে না, অথচ আমরা ঠান্ডায় কাঁপাকাঁপি করছি। অনেকে এই ঠান্ডার কারণে কেবিন থেকেও বের হয় না, ছাদেও লোকজন নাই, গরমের সময় থাকে সব সময়, কিন্তু এই মেয়েটা এই ঠান্ডার মধ্যে এখানে বসে আছে, কারণ কি? এখন উনি পিছনে বসে আছেন, ওনার একটু কৌতূহল জাগলো যে এই মেয়েটাকে একটু দেখি সামনে থেকে, এ কেমন ধরনের লোক, তার ঠান্ডা লাগে না। উনি চেয়ার থেকে উঠে 1 পা 2 পা করে একটু সামনের দিকে এগিয়ে গেছেন, আবার চিন্তা করেন যে এখন যদি হুট করে সামনে গিয়ে তার দিকে ঘুরে তাকাই, তখন মেয়েটা তো খারাপ মনে করতে পারে। এর থেকে একটা কাজ করি, একদম লঞ্চের সামনে দিয়ে ঘুরে, একদম সার্কেল হয়ে ঘুরে যদি ওই দিক দিয়ে আসি, তাহলে মেয়েটিকে সামনে থেকে দেখতে পারবো, এটাই ভালো হবে। উনি যেই না ঘুরে যাওয়ার জন্য রেডি হয়েছেন, তখন সামনে থেকে একটা কথা ভেসে আসে, জাসিফ, সামনে দিয়ে আসতে হবে না, আমি তোমাকে চিনি, আমাকে দেখার মতো সাহস এখনো তোমার হয় নাই। এটা বলেই মেয়েটি হাসতে শুরু করে। মেয়েটির গলার ভয়েস ছিল স্বাভাবিক, মানে কোনো ভয়ঙ্কর না, সুন্দর ভয়েস। সে কোনো নাকি সুরেও কথা বলছিল না। উনি তো অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন, আরে এ কি ব্যাপার, এই লঞ্চের মধ্যে এই মেয়ে আমার নাম জানলো কিভাবে? আর আসিফ ভাই যে মনে মনে ঘুরে এসে তাকে দেখবে, এটা সে কিভাবে বুঝলো? উনি তো মেরে দাঁড়িয়ে রইলেন। এই হাড় কাঁপা শীতের মধ্যে ওনার শরীর দিয়ে ঘাম ঝরতে শুরু করে, আর তখনই উনি প্রচন্ড জোরে একটা চিৎকার দেন এবং সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকেন। ওনার হুঁশ ফিরতেই দেখেন যে উনি লঞ্চের 2য় তলায় ওনার নানির পাশে শুয়ে আছেন। তখন ওনার নানি বলছেন যে ওনার নানির যখন ঘুম ভেঙে যায়, তখন দেখেন যে এই আসিফ ভাই এখনো আসেন নাই, নিচে আসেন নাই। ঘড়িতে দেখে রাত 2টোর মতো বাজে। তখন ওনার নানি এই রিপন, যে তার যে ছোট ভাই, আসিফ ভাই ছোট ভাই, তাকে ঘুম থেকে চলে যায়, দেখতো তোর বড় ভাই কি করে, এত রাত হয়ে গেল এখনো আসলো না, এত রাত পর্যন্ত বাইরে থাকলেও ঠান্ডা লেগে যাবে। তখন মূলত তার ছোট ভাই রিপন, উনি খোঁজা শুরু করেন তাকে। তখন নাকি গিয়ে দেখেন উনি লঞ্চের ছাদের উপরে পড়ে আছেন। তখন ওই লঞ্চের যারা স্টাফ আছে তাদেরকে ডেকে, তাদেরকে সাথে নিয়ে এই আসিফ ভাইকে নিচে তাদের যেই থাকার জায়গাটা, ওখানে নিয়ে আসেন। অথচ উনি কিন্তু যখন সেন্সলেস হয়েছেন, তখন কিন্তু ছাদে ছিলেন না, উনি ছিলেন অন্য জায়গায়। উনি ছাদে গেলেন কিভাবে? উনি নানিকে সব কথা খুলে বলেন। নানি বললেন, যারে ধুর, এগুলা তোর মনের ভুল, এটা সেটা বলে আপাতত ওই সময়টা পার করে দেন। এদিকে এই আসিফ ভাই, উনি কিন্তু পরবর্তীতে আর ঘুমানো নেই। ওনার নানি বলেছেন তুই ঘুমা, কিন্তু উনি ঘুমান নাই। উনি চিন্তা করলেন যে এই লঞ্চ যেই যেই ঘাটে থামে, প্রত্যেকটা ঘাটে যাত্রী নামার সময় উনি খেয়াল করবেন যে ওই মেয়েটা কোন ঘাটে নামে। লঞ্চটা তো লোকাল, যার কারণে অনেক ঘাটেই লঞ্চটা থামতো। এটা ডিরেক্ট মানে কোন লঞ্চ ছিল না। লঞ্চ যেই যেই ঘাটে ঘাট করেছে, মানে থেমেছে, উনি লঞ্চের সামনে গিয়ে দেখতে থাকেন আসলে ওই মেয়েটা নামে কিনা। অদ্ভুত ব্যাপার, কোনো ঘাটেই ওই মেয়েটাকে নামতে উনি দেখেন নাই। সবার লাস্টে ছিল ওনাদের ঘাট। নামতে নামতে সকাল 11টা বেজে গিয়েছিল। উনি সেখানেও নামতে দেখেন নাই। এরপর
লঞ্চে যিনি টিকিট বিক্রি করেন তাকে উনি বলেছিলেন যে ছাদের কেবিনে এমন কি কোনো ফ্যামিলি উঠেছে যেখানে এরকম বয়সী কোনো একটা মেয়ে ছিল। তখন ওই টিকিট বিক্রেতা বলেন যে লঞ্চের ছাদের কোনো কেবিন ভাড়াই হয় নাই, কারণ শীতের সময় তো যাত্রী কম ছিল, এই জন্য এইবার লঞ্চের অনেক কেবিন ফাঁকা গিয়েছে। যাই হোক, এরপরে উনি ওনার নানির সাথে ওনার মামার বাড়িতে চলে গিয়েছেন। ঘটনা কিন্তু এখানেই শেষ নয়, বলা যায় সূত্রপাতটা এখান থেকেই। এরপর দুদিন উনি আর কিছু দেখেন নাই। 2 দিন পর রাতের বেলা একটা স্বপ্ন উনি দেখেন। স্বপ্নের মধ্যে দেখেন যে একটি নারী অবয়ব, সেই নারী অবয়বটা এই আসিফ ভাইকে বলছে যে আসিফ, তুমি কি ভয় পেয়েছো? ভয় নাই, ভয় নাই, আমি তোমার কোনো ক্ষতি করব না। এই বলে মেয়েটি হাসতে থাকে। সেটা অট্ট হাসি ছিল না, আবার মৃদু হাসিও ছিল না। মেয়েটি এক পর্যায়ে বলে ওঠে যে আমার নাম আয়না, আমি তোমাকে অনেকদিন ধরে দেখছি, তবে ভয়ের কোনো কারণ নাই, আমি তোমার কোনো ক্ষতি করব না, আর আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনাও নাই ইনশাল্লাহ। এরপরই নাকি মেয়েটি হাওয়ায় মিলিয়ে যায়। উনি তো ধর্মর করে ঘুম থেকে উঠে বসেন। ওই রাত্রে ভালো করে ঘুমাতে পারে নাই। সকালবেলা ওনার নানিকে সব কথা খুলে বলেন। নানি তাকে সান্ত্বনা দিয়ে বলেন, আরে বেটা, এটা শুধুই স্বপ্ন, রাত্রে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পরে ঘুমাবি, এসব উল্টাপাল্টা আর কিছু তোর নজরে আসবে না, এরকমটা আর কি বলেন নানি। তো এরপর যেটা হয় সেটা হচ্ছে যে উনি ওনার মামাতো ভাইদের সাথে মাঠে ফুটবল খেলতে গিয়েছিলেন। ওর একটা স্কুলের মাঠ ছিল, আর ওই জায়গাটার নাম হচ্ছে চরমঙ্গল। ওই স্কুলটা এখনো আছে, ওটা একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো খেলার মাঝে হঠাৎ করে উনি পায়ে ব্যথা পেয়েছেন, প্রচন্ড ব্যথায় সেখানেই বসে পড়েছেন। তারপর কয়েক মিনিট পার হয়েছে, এর মধ্যে দেখেন যে ওনার বড় মামা, নানি, মামি সবাই দৌড়াতে দৌড়াতে মাঠের দিকে আসছে। উনি তো অবাক, আরে এরা সবাই একসাথে মাঠে কেন? যখন ওরা কাছে চলে আসছে তখন বড় মামা বলেন যে আমি তো বাজারে দোকানে ছিলাম, তখন একটি বোরকা পরা মেয়ে এসে আমাকে বলতেছে যে আপনি এখানে, আর ওইদিকে আপনার বড় ভাগ্নের পা ভেঙে মাঠে পড়েছে, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। এটা শুনে আমি তো ওই মেয়েটাকে বলি যে তা নয় গেলাম, কিন্তু তুমি কে? তোমাকে তো আগে কখনো দেখছি বলে মনে পড়ে না, তুমি কোন বাড়ির মেয়ে গো? আর আমার ভাগ্নেকে তুমি কি করেছেন? ও তো এখানে খুব একটা বেশি আসে না। তখন ওই মেয়েটি বলে যে আপনার এত কিছু জানতে হবে না, যান যান আপনার ভাগিনার কাছে যান। এই বলেই নাকি ওই মেয়েটা নদীর দিকে হাঁটতে শুরু করে। আর বোরকা পরা, মুখ আটকানো থাকার কারণে মেয়েটার চেহারা কিন্তু বড় মামা দেখতে পান নাই বলে জানান। উনি আর বেশি কিছু না ভেবে সোজা মাঠের দিকে দৌড় দেওয়া শুরু করেছেন। উনি যখন মাঠের কাছাকাছি আসছেন তখন এসে দেখে যে ওনার পরিবারের আরো অনেকেই দৌড়ায় আসতেছে। উনি আবার জিজ্ঞেস, আরে তোমরা কোথায় যাচ্ছ? এরা আবার বলে অন্য কথা। এরা বলে যে আরে তুমি কোত্থেকে এরকম হন্তদন্ত হয়ে আসতেছো? উনি আবার বলেন যে এরকম একটা মেয়ে বলল। মামার কথা শুনে আবার বাড়ির অন্য সদস্যরা তার দিকে হা করে তাকায় আছে যে বলো কি? বাড়ির অন্য সদস্যরা বলছে যে ওনারা ঘরে বসেছিলেন, হঠাৎ করে একটা বোরকা পরা, মুখ আটকানো মেয়ে এসে বলতেছে যে আপনারা এখানে বসে আছেন, আসিফ হয়ে যে মাঠে পা ভেঙে পড়ে আছে আর আপনারা গল্প করতেছেন, যান যান যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, মাঠে যান। এই বলেই নাকি ওই মেয়েটা জঙ্গলের দিকে হাঁটতে হাঁটতে মিলিয়ে গেল। আর পরিবারের অন্য সদস্যরা ওই মেয়েটাকে কোনো প্রশ্ন করারও কোনো সুযোগ পায় নাই। তখন তারাও আবার হন্তদন্ত হয়ে ছোটাছুটি শুরু করছে। প্রতিমধ্যে বড় মামার সাথে দেখা হয়ে গেছে। ওনারা বুঝতে পারলেন যে এই একই মেয়ে তাদেরকে খবর দিয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই মামাকে যে খবর দিয়েছে, খবর দেওয়ার পর এত দ্রুত কিন্তু তার বাড়িতে যাওয়ার কথা না, হেঁটে হেঁটে যেতে তো সময় লাগবে। অথচ মনে হচ্ছে একই সময় তারা খবর পেয়েছে, তারা একই সাথে আসছিল মাঠের দিকে, আর ওই সময় এদের সাথে দেখা হয়ে গেছে। যাই হোক, এরপর এই আসিফ ভাইকে ওখান থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। আসিফ ভাইকেও বলা হয় এই ঘটনা ঘটছে। উনি তো শুনে অবাক। তখন পরিবারের সদস্যরা কিছু বিষয় বুঝতে পারেন যে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। এরপর একজন ডক্টর দেখানো হয়, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। পা ভাঙে নাই, কিন্তু কোনোভাবে পাটা ভালো হচ্ছে না। ভাঙেও নাই, মচকাও নাই, কিন্তু পা ভালো হচ্ছে না।
এরপর পাশের গ্রামে একজন ভালো হুজুর আছে, মামা পরের দিন তাকে ডেকে নিয়ে আসেন। এরপর হুজুর এসে বলেন যে ভাই, আপনার ভাগিনার ঘাড়ে কিছু একটা আছে। আর এরপর ওই হুজুরও এই আসিফ ভাইকে জিজ্ঞেস করেন, আচ্ছা তুমি কি তাকে কখনো দেখেছো? উনি বলেন, না তো দেখি নাই। আসলে ওই যে যেই লঞ্চের ওই বিষয়টা, এই বিষয়টা উনি তখনও অতটা ক্লিয়ার ছিলেন না, যার কারণে উনি না বলে দিয়েছিলেন। আর বিষয়টা তখন কিছুটা আন্দাজ করতে পারলে ওই হুজুরকে বলা ঠিক হবে কিনা এটা উনি বুঝতে পারছিলেন না। হুজুর তখন আর কিছু না বলে যখন চলে যাচ্ছিলেন, এরপর ওনার মামাকে, মানে আসিফ ভাইয়ের মামাকে বলেন যে ভাই, আপনি রাতের বেলা আমার সাথে একটু দেখা করেন, আপনার সাথে একটু কথা আছে। এরপর রাতের বেলা যখন মামা তার সাথে দেখা করেন, তখন ওই হুজুর বলেন যে আমি আমার অনুগত কিছু জিনদের মাধ্যমে জানতে পেরেছি যে ওর সাথে একটা মহিলা জিনের আনাগোনা রয়েছে, তার নাম আয়না। কিন্তু ওর অন্য কোনো উদ্দেশ্য নেই, যেমন ওকে ওর দেশে নিয়ে যাওয়া, ওকে বিয়ে করা বা এরকম কোনো কিছু না। এমনিতে সে থাকে, ঘোরাফেরা করে, সে আপনার ভাগিনার কোনো ক্ষতি করবে না। তখন নাকি মামা জিজ্ঞেস করেছে, আচ্ছা এই পরীটা কিভাবে ওর সাথে এলো? তো হুজুর বলেন, সেটা তো জানা যাচ্ছে না, বা সেটা নাকি বলা নিষেধ করে দিয়েছে। কেন এসেছে, কিভাবে এসেছে, এটা নাকি বলা নিষেধ, ওই জিনেরাই নিষেধ করে দিয়েছে, যার কারণে এই বিষয়ে আর কোনো কথা বলা যাবে না। এই পরীটা ভালো, নামাজ কালামি, এছাড়া অন্য কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই। এরপর তো মামা বাড়িতে ফেরত আসেন, এই বিষয় নিয়ে আর কোনো ঝাড়ফুঁকও করানো হয় নাই, অন্য কোনো কিছু করাও হয় নাই। ওই রাত্রে উনি ঘুমিয়েছিলেন, হঠাৎ করে এই আসিফ ভাইয়ের ঘুম ভেঙে যায় কোনো শব্দের কারণে। উনি আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় দেখেন যে একটা বোরখা পরা মেয়ে ওনার পায়ের কাছে বসে আছে, আর ওনার ভাঙা পা, মানে আসলে ভাঙে নাই, মচকায়ও নাই, কিন্তু ভালো হচ্ছিল না, মানে ব্যথা কমে না। তো ওই জায়গায় মনে হচ্ছে যে কি যেন পরে ফু দিচ্ছে, মুখ আটকানো, চেহারা দেখতে পারেন নাই উনি। এবং ওই অবস্থাতে ওনাকে বলছে যে ভয় পেও না আসিফ, আমি আয়না, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, তুমি ঘুমায় পড়ো, কাল সকালবেলা দেখবা তুমি ইনশাল্লাহ ঠিক হয়ে গেছো। পরদিন উনি দেখেন যে সত্যি উনি ভালো হয়ে গেছেন। তবে ওই মেয়েটা নাকি ওই সময় বলেছিল যে তোমার পা ভালো হয়ে যাওয়ার পর কিছু গরিব মানুষকে খাইয়ে দিও সাদাকা হিসাবে। এরপরে নাকি ওই মেয়েটা হঠাৎ করে মিলিয়ে যায়। সকালবেলা থেকেই উনি দেখেন যে ওনার পা আলহামদুলিল্লাহ প্রায় অনেকটাই ভালো হয়ে গিয়েছে, সামান্য একটু ব্যথা ছিল, ওতে কিছু না। ওরকম ব্যথা নিয়ে মানুষ হর হামেশাই দৌড়ঝাঁপ করতে পারে। আর রাতের বেলা কি হয়েছে এই বিষয়টা বলেন, যার ওসিয়ত কি ছিল যে গরিব দুঃখীকে খাওয়াতে হবে। তো এটা পরিবারের সদস্যরা জানার পরেই সাথে সাথেই কিন্তু তারা এই কাজটি করেছিলেন। তাই এরপরে ওনার সাথে আর কিছুই হয় না। এরপর অনেক দিন, অনেক বছর চলে গেছে, অনেকটা দিন চলে গেছে। 2013 সালের পরে এই আসিফ ভাই বিয়ে করেছেন। বিয়ের বছরখানেক পরে ওনার স্ত্রীর একটি ছেলে সন্তান হয়। ছেলে সন্তানের বয়স যখন 3 মাস, তখন ওনার ছেলেকে নিয়ে ওনারা ওনার শ্বশুর বাড়িতে বেড়াতে আসছেন, মানে আসিফ ভাইয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে আসছেন। সেই জায়গাটা হলো মিরপুর 10-এ। তো রাত্রে যখন ওরা ঘুমিয়েছিলেন, রাত আনুমানিক তখন 3টা কি 4টা হবে আর কি, হঠাৎ করে এই শাশুড়ি চিৎকার দিয়ে ওঠে যে এই বাচ্চা কই। তখন কিন্তু আসিফ ভাইয়ের শাশুড়ি, আসিফ ভাইয়ের ওয়াইফ আর ওই বাচ্চাটা মানে আর একটা রুমে ছিল। তো উনার আর উনি ছিলেন আর এক রুমে। উনি তো চিৎকার দিয়ে ওঠে, এই বাচ্চা কই, বাচ্চা কই। বাচ্চাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ওনারা মশারিটা নিয়ে ঘুমিয়েছিলেন, কারণ মশার উপদ্রব খুব বেশি ছিল আর কি। তো সবাই তো বাচ্চাকে খুঁজছে, বাচ্চাকে পাওয়া যাচ্ছে না। এদিকে উনি কি করেছেন, মানে আসিফ ভাই যেই খাট থেকে বাচ্চা হারিয়ে গেছে, উনি ওখানে কি মনে করে আবার গিয়েছেন, মশারিটা উঁচু করে মশার ভিতরে ঢুকে কি মনে করে উনি ভেতরে খুঁজছেন, অথচ ওইখানে ওইভাবে খুঁজে তো বাচ্চা পাওয়ার কথা না। অদ্ভুত ব্যাপার, উনি যে কি মনে করে খুঁজছেন উনি নিজেও বলতে পারেন না। হঠাৎ করে চোখ যায়, মশারির তো 4টা কোণা থাকে উপরের দিকে,
এক কোনায়, মানে যেই জায়গায় দড়ি দিয়ে আর একটা পাশে বা সুতা দিয়ে আর একটা পাশে বেঁধে রাখা হয়েছে আর কি, 4 কোনায় বাঁধা থাকে, তো মনে হচ্ছে ওইখানে মশারির দড়ি বা ওরকম মশারির একটা অংশ দিয়ে পায়ের সাথে পেঁচিয়ে কিছু একটা ঝুলিয়ে রাখা হয়েছে। উনি ভালো করে খেয়াল করেন, আরে এটা তো ওনার ছেলে। মশারির একটা কিনারে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে, অথচ তার ভারে মশারিটা কিন্তু ঝুঁকে পড়ে নাই। এই বাচ্চা এইভাবে এইখানে কখন আসলো, কিভাবে আসলো? এতক্ষণ তো ছিল না। উনি চিৎকার দিয়ে উঠছেন, এই বাচ্চা পাওয়া গেছে, বাচ্চা পাওয়া গেছে। সবাই চলে আসছে সাথে সাথে, এসে দেখে এই অবস্থা। সবাই তো দেখে অবাক, এইখানে বাচ্চা এইভাবে কিভাবে ঝুলে আছে, মাথা নিচের দিকে দিয়ে, পা উপরের দিকে দিয়ে, আর বাচ্চা একদম চুপচাপ, চোখ খুলে আছে, একদম চুপচাপ, কান্নাকাটিও করছে না। যখনই বাচ্চার মা বাচ্চাকে ধরেছে, তখনই বাচ্চা কান্নাকাটি করে উঠেছে আর কি। আর তখন মনে হলো যে ওর চোখ মুখ একদম নীল হয়ে যাচ্ছিল। সাথে সাথে ওখান থেকে নামিয়ে ছেলেকে নিয়ে ওই সময় ওই রাতের বেলায় মিরপুর 10 নাম্বার ফকির বাড়ি মসজিদে ওনারা যান। মসজিদটা বেশ বড় আর কি, পাশে হুজুরের ঘর ছিল। হুজুরকে ডেকে তোলেন, হুজুর ঘুম থেকে উঠে আসে, সব কথা বলেন। হুজুর একটু ঝাড়ফুঁক করে দেন, পানি পড়া দিয়ে, ও কিছু না, নিয়ে যাও, কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আর হুজুর বলে দেন আসিফ ভাইকে যে তোমার শ্বশুরকে একটু পাঠাই দিও কালকে মাগরিবের নামাজের পর, আর তুমিও আইসো, এটা বলে দেন আসিফ ভাইকে। এরপর তো মাগরিবের নামাজের পর শ্বশুরের সাথে উনিও গিয়েছেন। হুজুর তাদেরকে একটা ঘরে ডেকে নিয়ে যান। তখন হুজুর বলেন যে গত রাত্রে একটি দুষ্টু জিন তোমার ছেলেকে ক্ষতি করার জন্য এসেছিল এবং নিয়েও গিয়েছিল। রহস্যজনকভাবে একটি পরহেজগার পড়ি এসে ওই জিনের হাত থেকে ওই ছেলেটাকে উদ্ধার করে এবং এরপর ওভাবে এসে পইটা রেখে চলে যায়। এরপর আসিফ ভাই বলেন যে আপনি কি ওই পইটার বিষয়ে কিছু জানতে পেরেছেন? তখন হুজুর একটু মুচকি হেসে বলে যে বাবারে, আমার কিছু জিন ছাত্র আছে, ওদের মাধ্যমে জানতে পারছি, ভয়ের কোনো কারণ নাই, কিন্তু পইটা সম্পর্কে আর কোনো তথ্য তোমাকে দেয়া যাবে না। তুমি স্বাভাবিক জীবনযাপন করতেছো, এভাবেই করতে পারবা, ওটা নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু এই বিষয়ে খুব বেশি জানাজানি করার চেষ্টা করো না। তো এই ঘটনার সমাপ্তিটা এখানেই হয়। 2020 সালে আসিফ ভাইয়ের একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। ওনার এক ছেলে এক মেয়ে। ওনার ছেলে মেয়েকে দুজনকে মাদ্রাসায় লেখাপড়া করাচ্ছেন। উনি ওনার সন্তানদের জন্য দোয়া চেয়েছেন। আর ওনার জীবনে এই পরীর উপস্থিতির কারণে যেই ধরনের সমস্যাগুলো মানুষ ফেস করে বিবাহিত জীবনে বা অন্যান্য যে সমস্যাগুলো, আল্লাহর রহমতে উনি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করেন নাই এবং ওনার সাথে ওই ধরনের কোনো ঘটনা ঘটেও না। এই হাতে গোনা কয়েকটা বিষয় ছাড়া আর কোনো ঘটনা ওনার সাথে ঘটে না, যার কারণে উনি 8-10টা স্বাভাবিক মানুষের মতোই দিব্যি জীবনযাপন করতে পারছেন, আলহামদুলিল্লাহ। তো এটি ছিল ঘটনা। তো আমরা দোয়া করি আপনার 2 সন্তানের জন্য, আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের একজন দায়ী হিসাবে কবুল নিন। এনারা প্রত্যেকে একজন দায়ী হিসাবে যেন তারা কাজ করতে পারে। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, ওনার নাম শেখ মিকাইল আহমেদ। ওনার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার শ্যামনগর গ্রামে। উনি বর্তমানে বাংলাদেশের রিনাউন্ড একটি দৈনিক পত্রিকায় চাকরি করছেন। এমন মানুষ কম পাওয়া যাবে যারা এই পত্রিকার নাম শোনেননি। ওনার আরো কিছু ঘটনা কিন্তু ইতিমধ্যে প্রচার করেছে, বিশেষ করে 141তম এপিসোড যেটা থার্সডে নাইটের, সেখানেও কিন্তু ওনার ভয়ের ঘটনা প্রচারিত হয়েছে। এই ঘটনাটি মূলত উনি সংগ্রহ করেছেন ওনাদের ওই পত্রিকাতেই ড্রাইভিং প্রফেশনে নিয়োজিত আছেন বিজয় নামে একজন ভাইয়ের কাছ থেকে। ঘটনাটি ঘটেছিল 2018 সালে। তখন কিন্তু বিজয় ভাই এই পত্রিকায় চাকরি নেন নাই। ওই সময় বিজয় ভাইয়ের বয়স 21 কি 22 বছর, উড়ন্ত বয়স, চঞ্চল প্রকৃতির। অনেকদিন যাবৎ উনি ঢাকার মুগদা মেডিকেলে যেই অ্যাম্বুলেন্সগুলো থাকে, মানে মেডিকেলের বাইরে যে অ্যাম্বুলেন্সগুলো থাকে, বিভিন্ন মেডিকেলের বাইরে আমরা দেখি ঢাকা মেডিকেল, সরদি মেডিকেল, মিটফোর্ড বা বিভিন্ন মেডিকেলের বাইরে যে অ্যাম্বুলেন্সগুলো থাকে, সেই অ্যাম্বুলেন্সে উনি ড্রাইভারি করতেন। বিভিন্ন জায়গায় রোগী আনা নেওয়া, লাশ আনা নেওয়ার কাজ করতেন বিজয় ভাই।
এক পর্যায়ে উনি কিন্তু বেশ সাহসী হয়ে ওঠেন। বিজয় ভাইয়ের বাড়ি কিন্তু ঢাকার লালবাগে। বিভিন্ন জায়গায় কিন্তু গাড়ি সার্ভিস দেওয়ার জন্য ছোট ছোট প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সেই প্রতিষ্ঠানে একজন মালিক থাকে, তার আন্ডারে অনেক ড্রাইভার থাকে। তো সেই মালিক বিভিন্ন সময় বিভিন্ন ড্রাইভারকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে থাকেন। ঠিক এমনই একটি চাকরি করতেন হচ্ছে বিজয় ভাই। ওনার যিনি মালিক তার নাম হচ্ছে জসিম। তো এই জসিম ভাই একদিন ফোন করে এই বিজয় ভাইকে যে মুগদা মেডিকেল থেকে একটি লাশ নিয়ে যেতে হবে। তো এই লাশটা নিয়ে যেতে হবে ফেনীতে। মূলত ওই সময়ে মাঝখানে একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে মুগদা মেডিকেল থেকে লাশটা নিয়ে আবার যেতে হবে ঢাকা মেডিকেলের মর্গে। সেখানে মূলত পোস্টমর্টেমটা হবে। এই লাশটা নাকি গলায় ফাঁস দেয়া লাশ ছিল। তো এই কথা শোনার পর এই বিজয় ভাই প্রথমে রাজি হচ্ছিলেন না, কারণ হচ্ছে এই লাশ আনা নেওয়ার সময় ওনার তো ছোটখাটো কিছু অভিজ্ঞতা তো আছেই, আর গলায় ফাঁস দেয়া লাশ টানার ক্ষেত্রে, বিশেষ করে যেই লাশটায় এখনো জানাজা হয়নি বা যেই লাশটাকে এখনো জানাজা দেওয়া হয়নি, এই ধরনের লাশ নেয়ার ক্ষেত্রে কিছু সমস্যা তো হয়। আর তখন আবার রাত ছিল, এই কারণে উনি রাজি হচ্ছিলেন না। উনি বলছিলেন যে না ভাই, যেতে পারবো না, শরীর ভাল লাগছে না। একটা পর্যায়ে জসিম ভাই বলেন যে ভাই যা যা, আর তো কাউকে পাচ্ছি না। এক পর্যায়ে বিজয় ভাই বলেন যে ভাই আমি আর গাড়ি টাড়ি চালাবো না, তাও লাশের গাড়ি দিয়েন না। যাই হোক, জসিম ভাইয়ের অনেক অনুরোধের কারণে শেষ পর্যন্ত উনি রাজি হন। উনি রাজি না হওয়ার পেছনে আরো একটা কারণ ছিল, উনি আগের রাত্রেই আরেকটি লাশ নিয়ে দূরে কোনো একটা জায়গায় গিয়েছিলেন আর কি। সারা রাত জাগতে হয়েছে, আর দিনের বেলাতেও ওনার ভালো ঘুম হয় নাই, যার কারণে শরীরটাও ভালো লাগছিল না। এই কারণেই মূলত উনি রাজি হচ্ছিলেন না। তারপরও ওই জসিম ভাই উনি ওই লাশের যে আত্মীয় স্বজন তাদের সাথে কথা বলেন। কথা বলার পর বেশ ভালো টাকাই দিতে চাইল সেই লাশের আত্মীয় স্বজনরা, যার কারণে এই বিজয় ভাইও বেশ মোটা অঙ্কের টাকা পাবেন। শেষ পর্যন্ত জসিম ভাই বিজয় ভাইকে রাজি করাতে সক্ষম হন। যখন মুগদা মেডিকেলে উনি অ্যাম্বুলেন্স নিয়ে যান, তখন উনি দেখেন যে লাশের সাথে তেমন কোনো আত্মীয় স্বজনও নাই, শুধু একজন মাত্র পুরুষ লোক। তাও আবার উনি হচ্ছেন এই লাশ যেটা, এই ব্যক্তি যেই মেসে থাকতেন সেই মেসেরই একজন মেসমেট। মানে এই ব্যক্তিও, মানে যিনি লাশের সাথে যাবেন তিনিও ওই একই মেসে থাকতেন। আত্মীয় স্বজন তো কেউ নাই। অবাক হলেন যে কি ব্যাপার, আত্মীয় স্বজনও নাই। তো যাই হোক, উনি বিষয়টা বুঝতে পেরেছিলেন। আমরা এই ঘটনার পরে জানতে পারবো কেন আত্মীয় স্বজন ছিলেন না। ওখান থেকে ফর্মালিটি শেষ করে অ্যাম্বুলেন্সে লাশ হস্তান্তর করা হয়। এরপর ঢাকা মেডিকেলে যাওয়ার পর সেখান থেকে অল্প সময়ের মধ্যেই পোস্টমর্টম সম্পন্ন হওয়ার পর সেখান থেকে লাশ নিয়ে ওনারা এই দুইজনে ফেনীতে যাওয়ার জন্য রওনা দেন। তো ফেনীতে যাওয়ার জন্য যখন রওনা দিয়েছেন, মোটামুটি ফজরের আজানের আগে সেখানে পৌঁছে যাওয়ার কথা। ওরকমই চিন্তা ভাবনা করে তো রওনা দিয়েছেন। গাড়ির স্পিডও ভালোই ছিল, কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই অনেকটা পথ ওনারা চলে আসেন। তবে ওনারা ভেতরের দিকের কোনো শর্টকাট রাস্তা ধরেন নাই। রাত 12টার দিকে মূলত ওনারা ঢাকা থেকে বের হয়েছেন অ্যাম্বুলেন্স নিয়ে। অনেকগুলো কাগজপত্র তো লাগে, কিছু জরুরি কাগজপত্র লাগে, ডেথ সার্টিফিকেট লাগে। তো এই ডেথ সার্টিফিকেট ছাড়া তো বিভিন্ন ধরনের সমস্যা হয়। এটাও যারা মারা গিয়েছে যাদের পরিবারে তারা বুঝতে পারবেন যে এই ডেথ সার্টিফিকেটগুলো খুব গুরুত্বপূর্ণ। তো উনি যখন মেয়র হানিফ ফ্লাইওভার পার হয়েছেন, এরপর থেকেই অ্যাম্বুলেন্সটি কেমন যেন ভার ভার মনে হচ্ছিল। মনে হচ্ছে যে অ্যাম্বুলেন্সের ভেতরে না, মনে হচ্ছে অ্যাম্বুলেন্সের ছাদের উপরে ভারী কিছু আছে। ভেতরে থাকলে কিন্তু যিনি গাড়ি চালান তার কাছে এক ধরনের অনুভূতি হয়, আবার যদি ছাদের উপরে ভারী কিছু থাকে উনি গাড়ি চালানোর সময় কিন্তু আর এক ধরনের অনুভব উনি করেন। বিশেষ করে গাড়ির একটা লোডের ব্যাপার রয়েছে,
কোন জায়গায় বেশি লোড পড়েছে এটা কিন্তু ড্রাইভার বুঝতে পারেন, যারা ভিতরে বসে আছে ওনারা কিন্তু এটা বুঝতে পারেন না। এছাড়া ওনার কাছে অন্য কোনো ধরনের কোনো সমস্যা মনে হচ্ছিল না। তো ওনারা তো আর কোনো শর্টকাট পথ দিয়ে যান নাই, এখন যেটা 4 লেন রাস্তা রয়েছে ঢাকা টু চিটাগাং ওই রাস্তা দিয়ে ওনারা যাচ্ছেন। আর গ্রামের রাস্তা দিয়ে যদি ওনারা যেতে চান তাহলে কিন্তু অনেক রিস্ক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অ্যাম্বুলেন্স হাইজ্যাক হওয়ার সম্ভাবনাও থাকে। এছাড়া যেহেতু লাশের গাড়ি, অনেক প্যারানরমাল সমস্যা তো হতেই পারে। তো অ্যাম্বুলেন্সটি যাচ্ছিল ঠিকঠাক মতোই, কুমিল্লার 14 গ্রামের কাছাকাছি পৌঁছানোর আগে তখন থেকে মূলত বিপত্তি ঘটতে থাকে। এর আগ পর্যন্ত ওই শুধু ভারী অনুভূত হওয়া ছাড়া অন্য কোনো কিছু মনে হয় নাই বিজয় ভাইয়ের কাছে। হঠাৎ করেই নাকি অ্যাম্বুলেন্সে থাকা লাশটি কেমন যেন একটু ঝাঁকি দিয়ে ওঠে কোনো কারণ ছাড়াই। আর তখনই লাশের সাথে থাকা পিছনে বসা ছিল যেই ভদ্রলোক, যিনি ওই একই মেসে থাকতেন, ওই মেসমেট, উনি তো ভয় পেয়ে গেছেন। সাথে সাথে ওই লোকটা বলেন যে বিজয় ভাই অ্যাম্বুলেন্সটা থামান, আমি সামনে আসবো। তখন রাস্তার একটা সাইডে অ্যাম্বুলেন্সটা থামায়, ওই ভদ্রলোক লাশটা পেছনে ওইভাবে রেখেই উনি বাইরে বের হয়ে ড্রাইভিং সিটের পাশের যে সিট সেখানে এসে বসেন। এরপর আবার গাড়ি চলতে থাকে। এরপর বিজয় ভাই ওই লোকে মানে ওই ভদ্রলোককে জিজ্ঞেস করেন যে কি ভাই সামনে আসলেন, কোনো সমস্যা নাকি? তখন ওই লোক বলছে যে না তেমন কিছু না, এমনিতে আসলাম আর কি, কেমন যেন লাগছিল তো, একা একা বসে আছি আপনি সামনে, এই জন্য আর কি। আবার আপনি যদি ঘুমাই টুমায় যান এই জন্য চিন্তা করলাম সামনে আসে আপনার সাথে একটু কথা টথা বলি আর কি, আমারও ভাল লাগছিল না। তো উনি তো সামনে আসছেন। মূলত এই বিজয় ভাই বুঝতে পেরেছিলেন কোনো না কোনো সমস্যা তো অবশ্যই হয়েছে, তাহলে এতটা পথ চলে আসলেন কুমিল্লার 14 গ্রামের কাছে এসে আবার উনি সামনে আসলেন, বিশেষ করে ওই ঝাঁকিটা হওয়ার পরেই ঘটনাটা ঘটেছে। তো ওনারা তো গাড়ি নিয়ে যাচ্ছেন। কিছু দূর সামনে যাওয়ার পর বিজয় ভাইয়ের কাছে মনে হতে থাকে পেছন থেকে ফিস ফিস করে বিজয় ভাইকে কে যেন ডাকছে, বিজয় ভাইয়ের নাম ধরে, এই বিজয়, এই বিজয়, এভাবে। তবে মনে হচ্ছে একদম কানের কাছে মুখ লাগাইয়ে ডাকছে। আর একদম কানের কাছে এসে মুখ লাগিয়ে যদি কেউ কথা বলে মুখ থেকে কিন্তু এক ধরনের বাতাস কিন্তু অনুভূত হয়। উনি এটাও ফিল করছিলেন যে ওনার কানের এত কাছে এসে মুখ নিয়ে এই বিজয়, এই বিজয় বলছেন যে সেই মুখের বাতাসটা ওনার কানে এসে লাগছে। এরপর হঠাৎ করেই অ্যাম্বুলেন্সটি আস্তে আস্তে স্লো হতে থাকে। স্লো হতে থাকার কারণটা বুঝতে পারছিলেন না, তবে গাড়ির যে মিটার সেই মিটারে দেখছিলেন যে স্পিড মিটারে কিন্তু বেশি দেখাচ্ছে, কিন্তু গাড়ি স্লো চলছে। আর গাড়ি মারাত্মক ভারী হয়ে গেছে বলে মনে হচ্ছে। আর সেই একই ভারীর যেই জায়গাটা, বিশেষ করে গাড়ির উপরিভাগে, ওনার কাছে তখনও সেটাই মনে হচ্ছিল গাড়ির ভেতরে ভার না, গাড়ির উপরিভাগে ভার। মনে হচ্ছে যে অদৃশ্য কোনো কিছু পুরো গাড়িটাকে ধরে এখনই আছাড় মেরে একদম বিপর্যস্ত করে ফেলবে। ওই সময়ে বিজয় ভাই পাশে থাকা ওই ভদ্রলোককে বলেন যে ভাই পেছন দিকে কিন্তু তাকায়েন না, সোজা তাকায় থাকেন আর দোয়া দূর যা জানেন সেটা পড়তে থাকেন। তখন আবার ওই ভদ্রলোক বলে আরে ভাই কি বলেন, এমনিতেই আমি পাচ্ছি ভয়, ভয়ে পেছন থেকে সামনে চলে আসলাম, আপনি আবার এই কথা বলছেন, ভয় তো আমাকে আরো বাড়াই দিলেন, কি হয়েছে বলেন তো, নাকি আমি ভুল বোধ করছি, আমার মনের ভুল? তখন বিজয় ভাই বলেন আরে ও কিছু না, এ লাশ নিয়ে যাইতে গেলে একটু একটু সমস্যা হয়, আর এটার অভিজ্ঞতা আমার আছে, আল্লাহ ভরসা, দোয়া দরুদ পড়তে থাকেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, আমরা তো আর কোনো অপরাধ করি না, আমরা তো ভালো কাজই করতেছি, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। তো এটা বলে উনি তো গাড়ি চালানো শুরু করেছেন। তো হয় কি রাত তখন 3:30 কি 3:45 এইরকম আর কি। কুমিল্লার 14 গ্রামের কাছে একটা গোল চক্কর রয়েছে, ওখানে যখন পৌঁছেছেন আশেপাশে তাকিয়ে দেখেন যে রাস্তার দুধারে
শুনশান মাঠ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, বা অন্ধকারে যতটুকু মনে হচ্ছে আর কি। আর রাস্তার আশেপাশে অনেক বড় বড় গাছ রয়েছে, চাঁদনি রাত ছিল। ওই সময় আশেপাশে কোনো মানুষজন দেখা যাচ্ছিল না। ওনারা যখন ওই গোল চক্করে এসেছেন, ওই গোল চক্করে এসে মনে হচ্ছে গাড়িটা আপনা আপনি চতুর্দিকে ঘুরতে শুরু করেছে। মানে গোল চক্করে এসে বৃত্তাকারে গাড়ি ঘুরছে। ওখানে তো কয়েকটা রাস্তা রয়েছে, ওখান থেকে যে কোন দিকে যাবেন কোনোভাবে বুঝতে পারছেন না। অথচ ওই জায়গায় বিজয় ভাই অনেকবার এসেছেন, উনি বারবার খালি ওই দিক দিয়ে ঘুরছেন, ওই দিক দিয়ে ঘুরছেন। আর ওই সময় কিন্তু ঢাকা চিটাগাং হাইওয়েতে সবসময় ট্রাক চলে, বাস চলে। এটা যারা দেখেছেন বা ওই রাস্তার আশেপাশে যাদের বাড়িঘর বা ওই রাস্তা দিয়ে যারা চলাফেরা করেছেন তারা কিন্তু জানেন যে প্রতি রাত্রেই হাজার হাজার ট্রাক কিন্তু চিটাগাং থেকে ঢাকার দিকে রওনা দেয়, সারা রাত ধরে চলে। আবার ব্যক্তিগত গাড়ি তো রয়েছেই, তারপরে নাইট কোচগুলো রয়েছে, এগুলো কিন্তু সারাক্ষণ চলতে থাকে। কিন্তু ওনারা যে ঘুরছেন ওই দিক দিয়ে, ওখানে কাউকে দেখতে পাচ্ছেন না, কোনো গাড়ি ঘোড়াও কিন্তু আসা যাওয়া করছে না। এইভাবে ওনারা ঘুরছেন, বিজয় ভাই কোন দিকে যাবেন বুঝতে পারছেন না, মনে হচ্ছে উনি একটা গোলক ধাঁধায় পড়ে গেছেন। ওই সময়ে একজন ব্যক্তিকে ওনারা দেখেন, মিডিয়াম বয়সের একজন ভদ্রলোক। লোকটা ওই গোল চক্করের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। বিজয় ভাই তখন গাড়িটা থামিয়ে ওই লোকটিকে জিজ্ঞেস করেন যে, ভাই এই যে দেখেন তো এই ঠিকানায় আমরা যাব, ওই লাশের যে ঠিকানাটা ওটা বের করে দেখান আর কি, বলেন তো এদিক দিয়ে কোন দিকে যাব, রাস্তাটা আমি কেমন যেন চিনতে পারছি না, আমরা কি ঠিক পথে আছি? তখন ওই মিডিয়াম বয়সের লোকটি বিজয় ভাইকে বলেন যে, আপনারা তো একই জায়গাতেই ঘুরতেছেন দেখতেছি অনেকক্ষণ ধরে, তো ঠিক রাস্তায় আসেন, তবে এখন সোজা গিয়ে ওই যে বামের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওইদিকে ঢুকে যান, এটাই আপনাদের রাস্তা। আর এই জায়গাটাতে এতক্ষণ ধরে ঘোরাটা তো আপনাদের উচিত হচ্ছে না, জায়গাটা কিন্তু ভালো না, দ্রুত এখান থেকে চলে যান, একটু পরে ফজরে আজান দেবে, আজান দিলে আল্লাহর রহমতের কোনো সমস্যা নাই। এ কথা বলে ওই লোকটি ওনার মতো করে চলে গেলেন। বিজয় ভাইয়ের কাছে মনে হয়েছে সমস্যাটা এখানেই শেষ, কিন্তু না, সমস্যা এখানেই শেষ নয়, রহস্য সামনে আরো রয়েছে, যে রহস্য আরো ঘনীভূত হবে। চলুন এরপরে কি হলো আমরা শুনি। তো ওই লোকটার দেখানো পথেই বিজয় ভাই উনি গাড়িটা চালিয়ে দেন। যখনই ওই পথ দিয়ে কিছুটা এগিয়েছেন, মানে আধা কিলোমিটারও না, হঠাৎ করেই ওনার গাড়ির পেছনের একটা চাকা পাংচার হয়ে যায়। এবার তো ওনারা দুজনেই বেশ ভয় পেয়ে যান। কি হলো, এটা একটা নতুন চাকা ছিল, নতুন চাকা লাগিয়েছেন, হঠাৎ করে পাংচার হওয়ার কথা নয়। মূলত অতি ভারের কারণেই বা ওয়েটের কারণেই এই সমস্যাটা হয়েছে বলে ধারণা করেন। গাড়িতে স্পেয়ার চাকা ছিল। সাহস করে দ্রুত নেমে এই বিজয় ভাই আর ওই ভদ্রলোক, ওনারা 10 থেকে 15 মিনিটের মধ্যেই গাড়ির চাকাটা পরিবর্তন করে ফেলেন। ওই সময় কিন্তু আশপাশ থেকে অনেক গাড়ি ঘোড়া পার হচ্ছিল, ট্রাক পার হচ্ছিল, বাস পার হচ্ছিল, এটা কিন্তু ওনারা দেখেছেন। তো আবার ওনারা গাড়ি চালানো শুরু করেন। বেশ অনেকটা পথ যাওয়ার পর, মানে কুমিল্লা যে শহরটা, এই শহরের একদম কাছাকাছি চলে এসেছেন, এমন সময় আর একটা চাকা পাংচার হয়ে যায়। প্রথমে তো ডান চাকা পাংচার হয়েছিল পেছনেরটা, এরপর বাম চাকাটা পাংচার হয়ে যায়। মনে হচ্ছে অদৃশ্য কোনো শক্তি তাদের গাড়িটাকে আটকে রেখেছে এবং চেষ্টা করছে কোনোভাবেই যেন লাশটা আর আগাতে না পারে এই গাড়ির মাধ্যমে। একটা সমস্যা হয়েই চলেছে। এখন সমস্যা কি, যে ওই অ্যাম্বুলেন্সের স্পেয়ার চাকা ছিল একটা, সেটাতে ওনারা লাগিয়ে ফেলেছেন ইতোমধ্যে। এখন আর একটা চাকা, এইটা ওনারা কোথায় পাবেন? এটা তো একটা বড় সমস্যা হয়ে গেল। এখন আর একটা চাকা তো নাই। এর মধ্যে কি হয়, ওই লাশের শরীর থেকে এক ধরনের বোটকা গন্ধ বের হচ্ছে, যেটা এতক্ষণ ছিল না। এত অল্প সময়ে কিন্তু লাশের শরীর থেকে এই ধরনের গন্ধ বের হওয়ার কথা নয়, কিন্তু এমনটা হচ্ছে। এরপর অ্যাম্বুলেন্সটা এত ভারী হয়েছে যে অ্যাম্বুলেন্সটা যেই জায়গাটা ওনারা দাঁড় করেছিলেন তার থেকে রাস্তার আরেকটু সাইডে দাঁড় করানোর দরকার ছিল। এই জন্য চিন্তা করেছেন যে অ্যাম্বুলেন্স একটু ধাক্কিয়ে এক পাশে নিয়ে আসি। ওনারা কোনোভাবেই ওই অ্যাম্বুলেন্সটা
ধাক্কিয়ে আগাতে বা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও ওনারা সেটাতে সক্ষম হচ্ছিলেন না। কারণ মনে হচ্ছে এই অ্যাম্বুলেন্সে পাথর ঢোকানো হয়েছে, যার কারণে প্রচন্ড ভারী হয়ে গেছে। তারপরও অনেক কষ্টে একটা জায়গায় ওনারা নিয়ে আসেন। আর তখন দুজনে মিলেই সিদ্ধান্ত নেন যে ওনারা তো শহরের কাছাকাছি চলে এসেছেন, ফজরের আজানের আগ পর্যন্ত ওনারা গাড়িতেই বসে থাকবেন, নড়াচড়া করবেন না, আর আল্লাহকে ডাকতে থাকবেন। আজান দিলে চাকা ঠিক করে আনবেন। কারণ এই ঢাকা চিটাগাং হাইওয়েতে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন গ্যারেজ রয়েছে যারা সারা রাতি খোলা থাকে। কারণ সারা রাতি গাড়ি ঘোড়া চলাচল করে, তো বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে গাড়ির, এই জন্য অনেক গ্যারেজ সারা রাতি খোলা থাকে রাস্তার পাশে। চিন্তা করছেন ফজর আজানের পর ওই গাড়িটা ঠিক করে ওনারা আনবেন। ওনারা গাড়ির মধ্যে মোটামুটি আধা ঘন্টার মতো অপেক্ষা করেন। এরপরই ওনাদের কানে ভেসে আসে ফজরের আজান। এরপর বিজয় ভাই উনি ওই নষ্ট যেই চাকাটা ছিল ওই চাকাটা নিয়ে চলে যান। মূলত ওটাকেই উনি সারিয়ে আনবেন। এরপর ওইটা নষ্ট যেই চাকাটা আছে ওইটাকে খুলে মেরামত করা চাকাটা লাগিয়ে দেবেন। এই জন্য উনি ওই চাকাটা নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয়ে যান। তো শহরে যেতে ওনার বেশি সমস্যা হয় নাই, কারণ রানিং যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলোতে হাত উঁচু করলেই তারা থেমে যায়, বুঝতে পারে যে কোনো একটা সমস্যা হয়েছে। তো ওভাবে উনি চলে যান। আর ওই যে যিনি ভদ্রলোক গাড়িতে ছিলেন উনি কি করেছেন, গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছেন। ওনার আর গাড়ির ভিতরে বসে থাকার মতো সাহস ছিল না, উনি নেমে দাঁড়িয়ে থাকেন। এদিকে বিজয় ভাই শহরে চলে যান। খুব অল্প সময়ের মধ্যেই উনি আবার চাকাটা ঠিক করে চলে আসেন। আসার পর 10 মিনিটের মধ্যে আবার চাকা চেঞ্জ করে রওনা দেন। রওনা দেওয়ার পর ওনারা দেখলেন যে আর মোটামুটি 50 কিলোমিটার দূরে আছেন ওই ঠিকানা থেকে, মানে যেখানে লাশটা নিয়ে যেতে হবে। ওনারা কাছাকাছি চলে যাওয়ার পর মানুষের কাছে জিজ্ঞাসা করতে করতে ওই লাশের বাড়িতে গিয়ে ওনারা পৌঁছান। যখন অ্যাম্বুলেন্সটি ওই বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়, এরপর যখন পেছনের ওই ব্যাগডালা খুলতে হবে, লাশটা বের করতে হবে, স্ট্রেচারের উপর তো লাশটা আছে, যখন লাশটা ওই বাড়ির মধ্যে ঢোকানো হলো তখন বিজয় ভাই চমকে উঠলেন। উনি দেখলেন যে ওই বাড়ির পাশেই বড় একটা গাছ ছিল। ওটা যে কি গাছ, আম গাছ বা এরকম কিছু একটা হবে, বা জাম গাছের মতো কিছু একটা হবে আর কি। মনে হলো মোটা একটা কাঁচা ডাল মরমর শব্দে ভেঙে পড়ল নিচে। তবে বাড়ির লোকজন তো কান্নাকাটি করছিল, বাড়ির লোকজন ওই ডাল পড়েছে এই বিষয়ে খুব একটা খেয়াল করে নাই। কিন্তু বিজয় ভাইয়ের কাছে মনে হলো যে কোনো একটা দমকা বাতাস গাড়ির উপরিভাগ থেকে মনে হলো সা করে ওই দিকে গেল, আর তখনই ডাল ভেঙে পড়ল। লাশটার মুখ কিন্তু উনি দেখেন নাই। এই যে এতটা সময় নিয়ে আসা হয়েছে, উনি কিন্তু লাশের মুখ দেখেন নাই। যখন লাশটা খোলা হলো, খোলার পর বিজয় ভাই লাশটা দেখতে গিয়েছিলেন। আর যখন দেখেছেন এরপর উনি সেন্সলেস হয়ে পড়ে যান। মূলত লাশটার চেহারা দেখে উনি আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছিলেন, এমনভাবে আতঙ্কিত হয়েছিলেন যে উনি ওনার সেন্স ধরে রাখতে পারেন নাই। উনি দেখেন যে মুখ দিয়ে এক ধরনের কালো রক্ত বের হচ্ছে, জিহ্বাটা অনেকখানি বের হয়ে আছে, আর লাশের চোখ দুটো খোলা, একদম চোখ বড় বড় করে তাকিয়ে আছে, বিষয়টা এরকম না কিন্তু খোলা। মূলত হঠাৎ করে এরকম দৃশ্য দেখার পরেই উনি সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিলেন। এরপর লাশের যে আত্মীয় স্বজন তারা কি লাশ সামলাবে না বিজয় ভাইকে সামলাবে? ওদিকে ওই ভদ্রলোক যিনি ম্যাচমেট, উনি তো দূরে অবস্থান করছিলেন, উনি লাশের কাছে দাঁড়িয়েছিলেন না। লোকজন কি আর করা, কিছু লোক এই ড্রাইভার সাহেবকে ঘরের ভেতরে নিয়ে যান। স্থানীয় একজন হুজুরকে ডেকে নিয়ে আসা হয়। সেই হুজুর বিজয় ভাইকে ঝাড়ফুঁক করেন, পানি পরে ছিটিয়ে দেন। এর কিছুক্ষণ পর ওনার জ্ঞান ফেরে। উনি যখন স্বাভাবিক হয়েছেন তখন ওই হুজুর বলছেন যে আপনারা এই লাশ নিয়ে এতটা পথ কিভাবে আসলেন, কোনো সমস্যা হয় নাই তো? তখন
বিজয় ভাই বলেন যে হ্যাঁ হয়েছে, ছোটখাটো কিছু সমস্যা হয়েছে, তবে এই লাশের চেহারা দেখার পর আমি মারাত্মক ভয় পাইছি। এরকম বিমর্ষ লাশ আমি আগে কখনো দেখিনি। তার চোখ দেখে মনে হচ্ছিল এই চোখ অনেক কিছু বলতে চাচ্ছে কিন্তু বলতে পারে নাই। তার মধ্যে অনেক ক্ষোভ ছিল যেটা সে প্রকাশ করতে পারে নাই। এটা কিন্তু বিজয় ভাইয়ের কাছে মনে হয়েছে। যাই হোক, এরপর বিজয় ভাই ওই বাড়িতেই উনি গোসল করেন। এরপর উনি রওনা দেন। তবে গোসলের আগে উনি ওনার অ্যাম্বুলেন্সটি ধুয়ে পরিষ্কার করে ফেলেছিলেন। তারপর উনি ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। উনি যখন রওনা করবেন এর আগে ওই বাড়ির পাশেই আরেকজন প্রতিবেশীর কাছে কিছু তথ্য নিলেন যে লাশটা যার, উনি কি কারণে মারা গিয়েছিলেন। তখন লোকটি বলেন উনি পারিবারিক চাপের প্রেক্ষিতে মূলত এই ঘটনাটি ঘটিয়েছেন বলে ওনারা অনুমান করেন। কারণ হচ্ছে এই ছেলেটির সাথে একটি মেয়ের সম্পর্ক ছিল, কিন্তু কোনোভাবেই এই ছেলের পরিবার ওই মেয়ের সাথে বিয়ে দিতে রাজি ছিল না। একটা পর্যায়ে এসে ওই ছেলের পরিবার তাদের পছন্দ করা আর এক মেয়ের সাথে একরকম জোর করেই এই ছেলেটির সাথে বিয়ে পড়িয়ে দেয়। কিন্তু এই ছেলেটা কোনোভাবেই তার নতুন স্ত্রীকে মেনে নিতে পারছিলেন না। আর তার নতুন স্ত্রীও তার সাথে বিভিন্ন বিষয়ে কথা কাটাকাটি করত। উনিও এই বিয়েতে সম্মতি যেহেতু দেন নাই, ওনার কোনো আগ্রহই ছিল না, যার কারণে ছোট ছোট বিষয়েও অনেক ঝগড়াঝাটি হতো। মূলত এই ঝগড়াঝাটির একটা পর্যায়েই এই ছেলেটা গলায় ফাঁস দিয়ে সুইসাইড করে। সে মূলত ওই সময় মেসে ছিল ঢাকাতে। এই কারণেই তার আশেপাশে আত্মীয় স্বজন ছিল না, আর তার অমতে বিয়ে দেওয়ার কারণে উনি ওনার আত্মীয় স্বজনদের সাথে, মা বাবার সাথে, ভাই বোনদের সাথে একটু কমই যোগাযোগ রাখতেন। এই জন্যই মূলত ওখানে আত্মীয় স্বজন ওইভাবে উপস্থিত ছিল না। তো এই বিষয়টা জানতে পারেন। এরপর উনি অ্যাম্বুলেন্সটা যখন ঢাকায় নিয়ে আসেন, এরপর যে জসিম ভাই, ওনার যিনি গুরু আর কি, যার আন্ডারে উনি ছিলেন, তাকে বলে দেন যে ভাই আমি আর অ্যাম্বুলেন্সটা চালাবো না, আমি অন্য কাজ করব, অন্য গাড়ি চালাবো। এরপর উনি তো অ্যাম্বুলেন্স চালানো ছেড়ে দিলেন। মাঝে মাঝেই ঘুমের ভিতরে বা হঠাৎ করে ওনার চোখের সামনে সেই লাশের বিমর্ষ চেহারাটা ভেসে উঠত। তো এটা ওনার দীর্ঘদিন ছিল আর কি, বেশ অনেকদিনই উনি এই প্রবলেমটা সাফার করেছেন বা ফেস করেছেন। আল্লাহর রহমতে এখন ঠিক হয়ে গেছে। উনি বর্তমানে যেই প্রফেশনে আছেন সেটা তো আমরা শুরুতেই বলেছি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমরা এই ঘটনায় যে বিষয়টা জানতে পারলাম বা বুঝতে পারলাম একটা বিষয়, সেটা হচ্ছে যে এই গাড়িটার ভেতরে কিন্তু কোনো অশরীরী বা সুপার ন্যাচারাল এন্টিটি ঢোকে নাই। গাড়িটা ছাদের উপরে ছিল, যার কারণে এই গাড়িটা অস্বাভাবিক রকমের একটা লোড বহন করছিল। আর ওই যে বাতাসটা সা করে গিয়ে গাছের ডাল ভেঙে ফেললো, এটা কিন্তু শুধু বিজয় ভাই খেয়াল করেছিলেন ওই সময়। পরে অবশ্য উনি বলেছিলেন বাড়ির অন্য আত্মীয় স্বজনদের কাছে যে উনি এটা দেখেছেন। বিশেষ করে হুজুর যখন বলেছেন যে লাশটা নিয়ে কিভাবে আসলেন, তখন গাড়ির টায়ার পাংচার হয়ে যাওয়া থেকে শুরু করে নিয়ে যে কয়েকটি ঘটনা ঘটেছিল সেটা উনি জানান আর কি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এক্ষেত্রে একটা পরামর্শ, সেটা হচ্ছে যে যদি কখনো এই ধরনের লাশ আমাদের সাথে থাকে, যে আমরা আমাদের কোনো আত্মীয় স্বজনের লাশ এভাবে আমরা নিয়ে আসি, আমরা চাই না যে এরকম ভাবে কেউ মারা যাক, তারপরও যদি কখনো এই ধরনের ঘটনা ঘটে, আমরা চেষ্টা করব ওখানেই গোসল দিয়ে, হসপিটালের বাইরে কিন্তু এরকম গোসল দেওয়ার লোক রয়েছে যারা শরীয়সম্মতভাবে খুব সুন্দর করে গোসল দিতে পারে। গোসল দিয়ে কাফন পরিয়ে ওখানে স্থানীয়ভাবে যদি ছোট্ট আকারে একটা জানাজা করা যায়, সেটা করিয়ে যদি আমরা লাশটা নিয়ে আসতে পারি, আল্লাহর অশেষ রহমতে ইনশাল্লাহ এই ধরনের সুপার ন্যাচারাল এন্টিটি গুলো বিরক্ত করতে সুযোগ খুবই কম পাবে আল্লাহর রহমতে। আর এগুলো করার পরেও কখনো যে ঘটনা ঘটে না তা কিন্তু না। আমি কিন্তু এর আগেও আমার খুব কাছের একজন আত্মীয় যিনি এভাবে মারা গিয়েছিলেন,
তার লাশটা বাগেরহাটে নামাই দেওয়ার পর ফেরার পথে আমরা কিন্তু ছোট্ট একটা সমস্যা ফেস করেছিলাম। এটাও আমি এর আগে বলেছিলাম, যার কারণে আমি এই বিষয়ে এখন আর অবতারণা করতে চাই না। তো আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ওই সময় বড় ধরনের কোনো সমস্যা হয়নি। তবে এতটুকু বলবো যে যিনি গাড়ি চালাচ্ছিলেন উনি হঠাৎ করে অনুভব করেন যে ওনার স্টিয়ারিংয়ের উপরে কোনো একটা অদৃশ্য শক্তি হাত রেখে গাড়িটা বাম সাইডে খাদের মধ্যে নামাই দেওয়ার চেষ্টা করছে। এরপরে মূলত উনি গাড়িটা থামিয়ে ফেলেন। আর তারিখটা ছিল 2024 সালের জানুয়ারি মাসের 6 তারিখ রাতের বেলা, যখন বাগেরহাটে যাচ্ছিলাম। পরের দিন 7ই জানুয়ারি নির্বাচন ছিল, আপনাদের মনে আছে 2024 সালের 7 জানুয়ারি নির্বাচন যেটা, ওইটা ছিল রাস্তাঘাট ছিল একদম ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া ছিল না, একদম শুনশান। একদম খুলনা বাগেরহাট থেকে ঢাকা পর্যন্ত কোনো গাড়ি রাস্তায় ছিল না বলতে হবে। শুধু নির্বাচনের ডিউটি সংক্রান্ত কিছু গাড়ি মাঝে মাঝে আসা যাওয়া করতে দেখেছি, তারপর পুলিশের একটা দুইটা গাড়ি দেখেছি, এছাড়া পুরো এত পথে কোনো গাড়ি ওরকম ছিল না বললেই চলে। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি সিফাত, বর্তমানে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে অধ্যয়ন করছি এবং আমি বর্তমানে ভূত.com-এর একজন মডারেটর হিসেবে নিযুক্ত আছি। আমি চট্টগ্রামের রহমাননগর এরিয়াতে বসবাস করি। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটি আমি আমার এক নিকট আত্মীয়ের কাছ থেকে কালেক্ট করেছি। ঘটনাটি আমার কাছে কিছুটা অন্যরকম লেগেছে, তাই আমি ভূত.com-এর মাধ্যমে শ্রোতা বন্ধুদের কাছে ঘটনাটি শেয়ার করছি। আশা করি আমার মতো আপনাদের কাছেও ঘটনাটি কিছুটা অন্যরকম মনে হবে। ঘটনার ভেতর ভুল ত্রুটি দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বেশি কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমার আত্মীয় আমাকে যেভাবে বলেছিলেন আমি ঠিক সেভাবেই শেয়ার করছি। আমার নাম সাইফ। আমি বর্তমানে একটি আইটি সেক্টরে কর্মরত আছি। আমি চাকরিতে জয়েন করেছি বেশি দিন হয়নি। আমি ছেলেবেলা থেকেই সকলের সাথে খুব ভালোভাবেই মিশতে পারতাম। এই জন্য আমার অফিসের সকলের সাথে আমার খুব দ্রুত ভালো বন্ধুত্ব হয়ে যায়। আমাদের আইটি সেক্টরে আমার এক কলিগ ছিল, তার নাম আরিফ। আরিফ খুবই শান্ত স্বভাবের ছেলে ছিল এবং অফিসের কারো সাথে তেমন কোনো কথা বলতো না। আমি অফিসে গিয়ে দেখতাম সে সবার আগে অফিসে চলে এসেছে এবং সে তার ডেস্কে বসে কাজ করছে এবং কাজ শেষে কারো সাথে কথা না বলে অফিস থেকে একাই নিজে চলে যেত। এমনকি অফিসে কর্মরত অনেকেই কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেলে অফিসের পিয়নদের কাছে চা নাস্তা আনার জন্য বলতো, কিন্তু আমি আরিফকে কখনোই পিয়নের কাছে চা নাস্তা আনার কথা বলতে দেখিনি। রোজ অফিসে এসে সে একা একাই বেরিয়ে যেত। তার এই ব্যবহারটা আমার কাছে খুবই আজব লাগতো। এভাবে কয়েকদিন যাওয়ার পর একদিন আরিফের জন্মদিন চলে আসে। অফিসের সকলে মিলে আরিফকে সারপ্রাইজ দেবে বলে ঠিক করে। আরিফকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি সহ অফিসের অনেকেই আরিফ অফিসে আসার আগেই তার জন্মদিন উপলক্ষে কেক নিয়ে আসি এবং আরিফ অফিসে আসলে সবাই তাকে চমকে দেওয়ার জন্য তার সামনে কেক নিয়ে হাজির হয়। আমরা সকলেই তাকে নানা ধরনের জিনিসপত্র উপহার দিতে থাকি, কিন্তু আরিফ কোনো কিছুই নিচ্ছিল না আর কোনো কথাও বলছিল না। তার চেহারা দেখে মনে হচ্ছিল সে খুবই বিরক্ত হচ্ছে। সেদিন সে আমাদের আনা কেকটা আর কাটেনি এবং কারো সাথে কোনো কথা না বলে নিজের মনে কাজ করতে বসে যায় এবং কাজ শেষ হলে সে যথারীতি নিজের মতোই বাড়ি চলে যায়। তার এরকম আচরণে অফিসের সকলে খুবই মনক্ষুণ্ণ হয়। অফিসের সকলেই একরকম তার সাথে সব ধরনের কথাবার্তা বলা প্রায় বন্ধই করে দিয়েছিল। আরিফ শুধুমাত্র আমার বসের সাথেই কথা বলতো আর প্রয়োজন ছাড়া কারো সাথেই কোনো কথা বলতো না। তার মধ্যে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে আমি যখন অফিসে জয়েন করি তখন তার শারীরিক অবস্থা মোটামুটি ভালোই দেখেছিলাম, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে কিছুদিন যেতে না যেতেই আমি লক্ষ্য করি যে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। সে যেন প্রতিদিনই একটু একটু করে শুকিয়ে যাচ্ছে। শুকাতে শুকাতে এক সময় তার অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যেন তার চোখ দুটো
তার চোখের কোটরের ভেতর ঢুকে যাচ্ছে এবং তাকে দেখে মনে হচ্ছিল সে জলজ্যান্ত একটা কঙ্কাল, আর তার শরীরকেও যেন শুধুমাত্র চামড়ার একটা আবরণ দিয়ে দিয়েছে। এভাবে আস্তে আস্তে আমি খেয়াল করি আরিফের শারীরিক অবস্থার অবনতি যেন হয়েই চলেছে, আর সে যেন আরো শুকিয়ে যাচ্ছে। এর কিছুদিন পর থেকে তাকে আর অফিসে দেখতে পাচ্ছিলাম না। প্রায় 1 সপ্তাহ পর তার ডেস্কে নতুন একজনকে জয়েন করতে দেখে আমার আরিফের কথা মনে পড়তে থাকে, কিন্তু অফিসের আর কেউই তার ব্যাপারে কখনোই খোঁজ নেওয়ার চেষ্টা করেনি। আর সে চলে গেছে এই জন্য অনেকেই খুশি হয়েছিল, কারণ এরকম আনসোশ্যাল লোককে কেউ পছন্দ করত না। কিন্তু কিছুদিন আগে আমি আরিফের যে খারাপ শারীরিক অবস্থা দেখেছিলাম, সেই জন্য আমার তার প্রতি কিছুটা মায়া কাজ করছিল। আমি অফিসে এসে আমার বসের কাছে গিয়ে তার ঠিকানা নেই। আমার বস আমাকে বলে আরিফ চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে তার গ্রামের বাড়িতে। আমি বসকে বলি আরিফের শারীরিক অবস্থা মোটেও ভালো ছিল না, জন্য হয়তো সে চাকরি ছেড়ে দিয়েছে। আমি বসকে জিজ্ঞাসা করি তার কাছে কি আরিফের কোনো খোঁজ খবর আছে কিনা বা তার কোনো ফোন নাম্বার পাওয়া যাবে কিনা। আমার বস আমাকে একটি ফোন নাম্বার দিয়ে বলে চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে, যে তার খোঁজ খবর নিয়ে অযথা সময় নষ্ট করে লাভ নেই, বরং বস আমাকে নিজের কাজে মনোযোগ দিতে বলেন। আমি আমার বসের কথাকে পাত্তা না দিয়ে পরদিন আরিফের নাম্বারে ফোন দেই। আরিফের বাবা ফোন রিসিভ করে এবং আরিফের প্রাক্তন কলিগ পরিচয় দিয়ে আরিফ কেমন আছে এটা তাকে আমি জিজ্ঞাসা করি। আরিফের বাবা আমাকে বলেন আরিফ খুব একটা ভালো নেই এবং তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আরিফের বাবার কথা শুনে আমার আরিফের জন্য খুব খারাপ লাগতে থাকে এবং আমি আরিফের বাবার কাছ থেকে আরিফের বাড়ির ঠিকানা নেই। আমি মনে মনে ঠিক করি অফিস থেকে 2 দিনের ছুটি নিয়ে আরিফের বাড়িতে গিয়ে আমি আরিফকে একবার দেখে আসবো। যথারীতি আমি অফিসে গিয়ে বসের কাছে 2 দিনের ছুটির আবেদন পেশ করি। আমি রেগুলার অফিস করতাম, তাই আমার বস আমাকে খুব সহজেই 2 দিনের ছুটি দিয়ে দিলেন। আরিফ যে গ্রামে থাকে সেই গ্রাম আমাদের শহর থেকে খুব বেশি দূরে ছিল না। আমাদের শহরের পাশেই ছিল আরিফের গ্রাম। আমি একটা সিএনজি ভাড়া করি এবং সিএনজি নিয়ে আরিফের বাড়িতে যেতে যেতে প্রায় 30 থেকে 35 মিনিট সময় লেগেছিল। আরিফের গ্রামে গিয়ে আমি আরিফের নম্বরে ফোন দিলে আরিফের বাবা আসেন এবং তিনি এসে আমাকে তার বাড়িতে নিয়ে যান। আরিফের বাড়িতে গিয়ে আমি আরিফকে দেখে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখি বিছানার মধ্যে পড়ে আছে আরিফের কঙ্কাল সার দেহটি। হাড্ডিসার আরিফকে দেখে আমি প্রচন্ড চমকে উঠি, কেননা কয়েকদিনের ব্যবধানে কারো শারীরিক অবস্থার এতটা অবনতি হতে পারে আমি কখনো ভাবতেও পারিনি। আরিফের শরীরের প্রত্যেকটি হাড় যেন দেখা যাচ্ছিল এবং তার মুখ দেখে মনে হচ্ছিল যেন সে শুধুমাত্র একটা কঙ্কাল। আরিফ আর কোনো কঙ্কালের মধ্যে পার্থক্য একটাই ছিল, তা হলো সাধারণ কোনো কঙ্কালের জীবন থাকে না, কিন্তু আরিফ তখনও জীবন্ত কঙ্কাল। আমি আরিফের কাছে গিয়ে বসি এবং তার সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু আরিফ আমার কোনো কথারই উত্তর দেয় না। এরপর আরিফের বাবাকে গিয়ে জিজ্ঞাসা করি আরিফের এরকম অবস্থা কিভাবে হলো আর ওর কোনো ধরনের রোগ আছে কিনা, যদি কোনো রোগ থাকে তাহলে তার চিকিৎসা করানো হয়েছে কিনা। আমার কথা শুনে আরিফের বাবা বলেন তারা অনেক ডাক্তার দেখিয়েছেন, কিন্তু সব ডাক্তারের কাছে আরিফের সকল রিপোর্ট খুব স্বাভাবিক আসে এবং তার কোনো রোগ আছে কিনা সেটা কেউ বলতে পারে না এবং কোথাও তার কোনো রোগ ধরাও পড়ে না। আরিফের বাবা বলেন ছেলের রিপোর্ট এক ডাক্তারের কাছ থেকে অন্য ডাক্তারের কাছে দেখানোর পর ডাক্তাররা যখন আরিফকে দেখতে আসে তখন ডাক্তার চমকে ওঠে আর বলে আমরা কি ডাক্তারকে বিছানায় পড়ে থাকা এই মানুষটির রিপোর্ট দেখিয়েছিলাম কিনা। আমরা সম্মতি দিলে ডাক্তার বলে তার এখানে আর কিছুই করার নেই, কেননা রিপোর্টটি সম্পূর্ণ নর্মাল থাকার পরও কেন এমন হচ্ছে এই বিষয়ে তার কোনো ধারণা নেই। এরপর আরিফের বাবা বলেন ডাক্তার দেখাতে দেখাতে যখন কোনো লাভ হচ্ছিল না তখন তারা আরিফকে জিজ্ঞাসা করেন তার সাথে কি কোনো ধরনের খারাপ কিছু হয়েছিল কিনা। আরিফের বাবার এই প্রশ্ন শুনে আরিফ তার বাবাকে কিছুই বলে না। আরিফের বাবার কথা শুনে আমার আরিফের উপর কিছুটা রাগ হয়, কেননা তার কথা না বলা আমাকে একরকম বিষিয়ে তুলেছিল। আর আমি একরকম রাগ করে আরিফের কাছে গিয়ে বলতে থাকি আপনার কি হয়েছে, আপনি আমাকে বলেন, আপনি যদি কিছু না বলেন তাহলে আপনার বাবা মা আপনার চিকিৎসা করাবেন কিভাবে। আরিফ আমার কথা শুনে কান্না করতে শুরু করে, যা দেখে আমি অনেক অবাক হই। সে আমাকে জড়িয়ে ধরে সবকিছু বিস্তারিত বলতে থাকে। ঘটনার বাকি অংশ আরিফের মতো করে বলছি। আমি ছোটবেলা থেকে অনেক ডানপিটে স্বভাবের ছিলাম। আমার বাবা মাকে ফাঁকি দিয়ে আমি সব সময় বাইরে গিয়ে বন্ধুদের সাথে খেলাধুলা করতাম। আমার জীবন তখন খুব স্বাভাবিক এবং সুন্দর ছিল। আমি সব সময় রাতের বেলা বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে সারা গ্রাম ঘুরে বেড়াতাম, কেননা আমার মনে কখনো কোনো ভয় কাজ করেনি।
আস্তে আস্তে আমি যখন একটু বড় হই তখন আমার কাছে মনে হতো আমার থেকে সাহসী কেউ হয়তোবা আমাদের এই গ্রামে আর নেই। আমি সব সময় বন্ধুদের কাছে নিজের সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য অপেক্ষা করতাম। মাঝে মাঝে আমি তাদেরকে বলতাম আমাকে এমন কিছু কাজ দিতে যা করে দিতে পারলে তারা আমাকে সাহসী বলে মেনে নিবে। আমার বন্ধুরা আমার পাগলামি দেখে হাসতো আর বলতো সাহসীরা কখনো নিজের ঢোল নিজে পেটায় না। এই কথা শুনে আমার প্রচন্ড রকমের রাগ ওঠে এবং আমি আমার বন্ধুদের মধ্য থেকে এই কথাটি যে বলেছিল তাকে বলি এমন কোনো কাজ দিতে যা সাধারণ কারো পক্ষে করা অসম্ভব, আর আমি সেই কাজটিই করে দেখাবো এবং সে আমাকে সাহসী বলে মেনে নেবে। কিন্তু যদি আমি কাজটি করতে না পারি তাহলে এই গ্রামের সব থেকে ভীতুর খেতাব আমি আমার নিজের মাথায় নিয়ে সকলের বাড়িতে গিয়ে গিয়ে বলে আসবো আমি এই গ্রামের সব থেকে বড় ভীতু। আমার বন্ধু আমার কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকে এবং সে আমাকে সেদিন সন্ধ্যায় তার সাথে দেখা করতে বলে। আমাদের গ্রামের দক্ষিণ দিকে একটি পরিত্যক্ত কুয়া ছিল। সেই কুয়ার আশপাশ দিয়ে কেউ যেতে চাইতো না, কেননা সকলেই সেই কুয়াটাকে খুব ভয় পেত এবং সেটাকে ভুতুড়ে কুয়া বলে আখ্যায়িত করেছিল। লোকমুখে শুনেছিলাম এক মহিলা নাকি সেই কুয়ার পাশে দাঁড়িয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছিল এবং তার লাশ নাকি সেই কুয়ার ভেতরে পড়ে গিয়েছিল। এরপর থেকে নাকি সেই কুয়ার আশেপাশে অনেক উদ্ভট ঘটনা দেখা যেত আর সেখানে নাকি প্রায় সবসময় রক্তের ফোঁটা ফোঁটা দাগ পাওয়া যেত। তাই গ্রামের সবাই সেখানে যেতে অনেক ভয় পেত। গ্রামের গণ্যমান্য হুজুররাও সেখানে সবাইকে যেতে নিষেধ করতেন। কুয়াটির আশেপাশে অনেক বড়সড় বাঁশঝাড় থাকায় এমনিতেও এই পরিবেশটা ছিল গায়ের রক্ত হিম করে দেবার মতো ভয়াবহ। কুয়ার এই ব্যাপারটি সম্পর্কে আমাদের গ্রামের প্রায় সবাই জানত। আমি সেদিন সন্ধ্যায় আমার বন্ধুর বাড়িতে যাই এবং আমার বন্ধু আমাকে বলে আমার সেই কুয়া থেকে এক বালতি পানি নিয়ে আসতে হবে। সে আরো বলে সে নাকি কুয়া থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে থাকবে এবং দেখবে আমি আসলেই সেই কুয়া থেকে পানি নিচ্ছি কিনা। আমার বন্ধুর কথা শুনে আমি এক বাক্যে রাজি হয়ে যাই, কেননা এই গ্রামের সব থেকে সাহসী মানুষ হিসেবে আমি নিজেকে দেখতে চেয়েছিলাম। কিন্তু আমার এই ইচ্ছা যে একদিন আমার জীবনে কালো আধার নামিয়ে নিয়ে আসবে তা আমি কখনোই বুঝতে পারিনি। আমার বন্ধুর কথা মতো সেদিন রাতে আমার বাবা মা ঘুমিয়ে পড়ার পর আমি বাসা থেকে বের হয়ে আমি আমার বন্ধুর বাড়ির সামনে গিয়ে তাকে ডাকি এবং সে হাতে করে একটি বালতি এবং হাতলে বাঁধা দড়ি নিয়ে চলে আসে। আমার বন্ধু আর আমি হেঁটে হেঁটে সেই কুয়ার উদ্দেশ্যে রওনা দেই। রাস্তায় আমার বন্ধু আমাকে বারবার বলতে থাকে এখনো সময় আছে, চাইলে আমি এই কাজ থেকে বিরত থাকতে পারি। কিন্তু আমি ছিলাম নাছোড়বান্দা। আমি আমার সিদ্ধান্তে অনড় ছিলাম, কেননা আমি যেভাবেই হোক আমার বন্ধুর কাছে নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম। তাই আমি আমার বন্ধুকে চুপ থাকতে বলি। এক সময় আমরা সেই পরিত্যক্ত কুয়ার সামনে গিয়ে পৌঁছাই। যখন আমি কুয়ার কাছে আসি তখন আমার বন্ধুর মধ্যে আজব এক ধরনের ভয় লক্ষ্য করি। কুয়াটি আমার বন্ধুর থেকে অনেক দূরে ছিল, কিন্তু সে কুয়াটি দেখে বারবার কেমন আঁতকে উঠছিল এবং আমাকে বারবার যেতে নিষেধ করছিল। কিন্তু আমি একরকম জেদ করে তার হাত থেকে বালতিটি নিয়ে কুয়ার কাছে যাই। তখন আমিও মনে মনে কিছুটা ভয় অনুভব করছিলাম। কুয়ার কাছে আমি যখন যাই এবং গিয়ে বালতিটি কুয়ার ভেতরে নিক্ষেপ করি, হালকা চাঁদের আলোতে আমি কুয়ার ভেতর পানি টলমল করতে দেখেছিলাম। কিন্তু অবাক করা ব্যাপার হলো আমি যখন বালতিতে পানি ভরিয়ে সেটি উপরে তুলে আনি তখন দেখি বালতির ভেতর পানির বদলে উঠে এসেছে তাজা রক্ত। সেই রক্ত দেখে আমি ভয়ে বালতিটি ছুঁড়ে কুয়ার ভেতরে ফেলে দেই। কিন্তু পরক্ষণেই আবার নিজেকে সাহসী প্রমাণ করার জন্য আমি এই সব কিছুকে মনের ভুল ভেবে বালতিটি আবার তুলে নিয়ে আসি এবং এবারও আমি আগের মতোই দেখতে পাই বালতিটি তাজা রক্ত। এবার আমি সত্যি সত্যি ভয় পেয়ে যাই এবং কুয়ার ভেতর থেকে চাপার স্বরে কয়েকটা আওয়াজ শুনতে পাই। পরক্ষণেই মনে হলো কেউ যেন আমার কানের কাছে ফিসফিস করে বলছে, পারবি না, এখান থেকে কিছুই নিয়ে যেতে পারবি না, নিজের জীবনটাও নিয়ে যেতে পারবি না, পারবি না, পারবি না। এই কথা শুনে আমি আল্লাহর নাম নিয়ে এক দৌড়ে কুয়ার কাছ থেকে চলে আসার সময় একটি ইটের সাথে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যাই। মাটিতে পড়ে যাওয়ার পর আমার হাত অনেকটা কেটে যায় এবং প্রচুর রক্ত পড়তে থাকে। আমার বন্ধুর সহযোগিতায় সেদিন আমি কোনোভাবে জীবন নিয়ে বাসায় ফিরে আসি। কিন্তু বাসায় এসব জানলে অনেক বকা খাবো জন্য আমি বাসায় এসে গামছা ছেড়ে আমার হাত বেঁধে নেই এবং আমার মা যখন আমাকে জিজ্ঞেস করে আমার হাতে কি হয়েছে তখন আমি আমার মাকে বলি রাতের বেলা বাথরুমে যাওয়ার সময় পড়ে গিয়েছিলাম, তাই হাত কেটে গেছে। এর কিছুদিন পরে লেখাপড়ার উদ্দেশ্যে আমি শহরে চলে আসি। সবকিছু স্বাভাবিক ও ঠিকঠাক চলছিল তখন।
আস্তে আস্তে আমি সেই ঘটনাটিকে সম্পূর্ণভাবে ভুলে যাই। লেখাপড়া শেষ করে যখন চাকরি পেলাম, তখন একবার বাড়িতে বেড়াতে এসে আমার সেই বন্ধুর সাথে আমার দেখা হয়। আমার সেই বন্ধুটি আমাকে দেখে হাসতে থাকে এবং সেদিনের কথা মনে করিয়ে দেয়। তখন আমি কৌতূহল বশত তাকে জিজ্ঞেস করি, আমি যে এতবার কুয়া থেকে বালতি ভরে রক্ত তুললাম সেটা দেখেছে কিনা। আমার বন্ধু আমার কথা শুনে হাসতে হাসতে বলে, আমি নাকি তাকে ভয় দেখানোর চেষ্টা করেছি। তখন আমি তাকে বলি, আমি তাকে কোনো ধরনের ভয় দেখানোর চেষ্টা করছি না। আমি তাকে শুধুমাত্র প্রশ্ন করছি এটা জানার জন্য যে সেদিন আমার হাতে তুলে নিয়ে আসা বালতিতে সে কোনো রক্ত দেখেছে কিনা। তখন আমার বন্ধু আমাকে বলে, কুয়ার ভেতর থেকে রক্ত আসবে কোত্থেকে? আমি পানিই দেখেছি। আমার বন্ধুর কথা শুনে আমি বেশ অবাক হয়ে যাই, কেননা আমি এত রক্ত দেখেছিলাম কিন্তু আমার বন্ধু কিছুই দেখল না। এইটা কিভাবে সম্ভব? আগ্রহবশত সেদিন আমি সেই কুয়ার সামনে গিয়ে কুয়ার ভেতরে পানি দেখা যাচ্ছে এবং সেখানে পড়ে থাকা একটি বালতি তুলে দেখি কুয়ার ভেতর থেকে পানি উঠে আসছে। কোনো রক্ত সেদিন আমি দেখতে পাইনি। মনের ভুল ভেবে এসব চিন্তাভাবনা বাদ দিয়ে আমি সেদিন বাসায় চলে আসি। কিন্তু সেদিন বাসায় আসার পর আমি সকালে ঘুম থেকে উঠে লক্ষ্য করি, রাতের বেলা আমি ঘুমানোর পর সকালের ঘুম থেকে উঠে আমার সারা শরীর প্রচণ্ড দুর্বল অনুভব করতে থাকি। আমি ভাবি হয়তোবা অফিস শেষ করে জার্নি করে বাড়িতে এসেছি, তাই এরকম হচ্ছে। আমি ব্যাপারটাকে খুব একটা পাত্তা দেই না এবং ভাবি হয়তোবা আগামীকালই সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু এর পর দিন আমার শরীর আরো বেশি দুর্বল হয়ে পড়ে। বাসায় আমার মা আমার জন্য গরুর মাংস, মুরগির মাংস সহ নানা পদের মাছ রান্না করে আমাকে খাওয়ানোর পরও আমি দুর্বল হয়ে যাচ্ছিলাম এবং কেন দুর্বল হচ্ছিলাম সেটা আমার মাথায় আসছিল না। আমি ভাবি কাজ করে অভ্যাস, তাই বাড়িতে আসার কারণে শুয়ে বসে আছি, এই জন্যই হয়তো এরকম লাগছে। কর্মক্ষেত্রে ফিরে গেলে সব ঠিক হয়ে যাবে ভেবে আমি সেদিন আমার কর্মক্ষেত্রের উদ্দেশ্যে রওনা দিই। শহরে আমি কয়েকজনের সাথে একটি ফ্ল্যাট শেয়ার করে থাকতাম। ফ্ল্যাটে ফিরে এসে আমি রাতের খাবার খাই এবং আমার সারা শরীর অনেক দুর্বল হয়ে যাচ্ছিল। কারোর সাথে দেখা না করে আমি ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে আমার ফ্ল্যাটের অন্য সদস্যরা আমাকে দেখে চমকে যায় এবং বলে আমি নাকি অনেক শুকিয়ে গিয়েছি। আমি তাদের কথা শুনে অবাক হইনি, কারণ আমার নিজের কাছেও এমনটাই মনে হচ্ছিল। সেদিন অফিসে যাওয়ার আগে রাস্তায় নিজের ওজন মেপে দেখে আমি আঁতকে উঠি। আমার ওজন ছিল 81 কেজি। আর 3 দিন বাড়ি থেকে ভালো মন্দ খাওয়ার পর যেখানে আমার ওজন বাড়ার কথা সেখানে 74 কেজি নেমে এসেছিল। 3 দিনে 7 কেজি কমে যাওয়াটা আমার কাছে কিছুতেই বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না। সেদিন অফিস শেষে আমি ডাক্তারের কাছে যাই এবং আমার সকল সমস্যার কথা ডাক্তারকে জানাই। ডাক্তার আমাকে কিছু টেস্ট দেন এবং আগামীকাল তার সাথে দেখা করতে বলেন। টেস্ট করানো শেষ হলে আমি পরদিন টেস্টের রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যাই এবং ডাক্তার আমার টেস্ট দেখে বলেন তিনি কোনো সমস্যা খুঁজে পাচ্ছেন না। তিনি আমাকে বলেন হয়তোবা আমার শরীরে রক্তশূন্যতা হয়েছে, তাই তিনি আমাকে বেশি করে শাকসবজি, ভিটামিন এ এবং গরুর কলিজা খাওয়ার উপদেশ দেন এবং বলেন এতে হয়তোবা আমি উপকার পাবো। সেদিন বাড়ি ফেরার পথে আমি কিছু শাকসবজি, ফলমূল ও কয়েক কেজি গরুর কলিজা কিনে বাসায় আসি এবং বাড়িতে এসে নিজেই সেটা রান্না করি এবং রাতের বেলা আমি গরুর কলিজা দিয়ে ভাত খেয়ে শুয়ে পড়ি। কিন্তু পরদিন সকালেও আমার শরীরে সেই দুর্বলতা অনুভব হচ্ছিল। সেদিন আমার শরীর এতটাই দুর্বল ছিল যে আমি সেদিন অফিসে যাইনি। সেদিন সারাদিন আমি ঘুমিয়ে কাটিয়ে দেই। রাতের বেলা আমার ফ্ল্যাটের একজন সদস্য আমার রুমে আসে এবং বলে রাতের বেলা আমার রুম থেকে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পাচ্ছে। আমি বাড়ি থেকে ফিরে আসার পর থেকে এমনটা হচ্ছে। আমি তাকে বলি আমি রাতের বেলায় ঘুমিয়ে থাকি, আর কোনো আওয়াজ হওয়ার কথা না এবং আমি কখনো খেয়াল করিনি। কিন্তু আমার ফ্ল্যাটমেট বারবারই বলছিল সে নিজে এবং কয়েকজন মিলে সেই আওয়াজ শুনেছে, কিন্তু দরজা বন্ধ থাকায় তারা কিছু দেখতে পায়নি। আমি কিরকম আওয়াজ শুনেছে জিজ্ঞাসা করলে তারা বলে আওয়াজটা কেমন যেন হাসির মতো একটা আওয়াজ। আমার ফ্ল্যাটমেটের কথা শুনে আমি কিছুটা অবাক হই এবং রাতের বেলা রুমে কি হচ্ছে সেটা জানার সিদ্ধান্ত নেই। আমি মনে মনে ভাবতে থাকি যদি আমি জানতে পারি আমার সাথে কি হচ্ছে তাহলে হয়তোবা শরীরের দুর্বলতার কারণ আমি বের করতে পারবো। যেই ভাবা সেই কাজ। সেদিন রাতের বেলা আমি আমার ফ্ল্যাটমেটকে দিয়ে দোকান থেকে অনেক কফি এবং চা পাতার প্যাকেট কিনে আনি। রাতের বেলা আমি কিছুতেই ঘুমাবো না জন্য সারা রাত ধরে চা খাই এবং টিভি দেখি, কিন্তু রাত 3টার পর আমার শরীর এতটাই দুর্বল হয়ে পড়ে যে আমার চোখে প্রচণ্ড ঘুম আসে। অন্য কিছু চিন্তা না করে আমি নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ি। কিছুক্ষণ পর আমি লক্ষ্য করি আমার রুমের জানালা দিয়ে ঠান্ডা বাতাস রুমে প্রবেশ করলো, কিন্তু
সেই সময়টা ছিল বৈশাখ মাস এবং প্রচণ্ড গরম পড়েছিল। তখন হুট করে ঠান্ডা বাতাস কোথা থেকে আসবে এই চিন্তায় আমি জানালার বাইরে তাকিয়ে থাকি, বাইরে বাতাস হচ্ছে কিনা দেখার জন্য। কিন্তু আমি বাইরে তাকিয়ে দেখি গাছের একটা পাতাও নড়ছে না। এসব দেখতে দেখতে কখন যে আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ি। কিছুক্ষণ পর তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আমার মনে হতে থাকে রুমে কেউ যেন আছে এবং কেমন একটা যেন আওয়াজ হচ্ছে আমার রুম থেকে। আমি সাথে সাথে চোখ খুলি এবং যা দেখি তা দেখার পর আমার শরীরের রক্ত হিম হয়ে গিয়েছিল। আমি দেখি একটা নারী অবয়ব আমার পায়ের কাছে বসে আছে এবং আমার পায়ে তার দাঁত বসিয়ে আমার শরীর থেকে রক্ত চুষে খাচ্ছে। তার চেহারা অনেক ভয়ঙ্কর, তার দাঁতগুলো ছিল সুচালো আর ছিল ময়লা জট পাকানো চুল। তার দিকে চোখ পড়তেই সে আমার দিকে কুৎসিত একটা হাসি দেয়। আমি বোকার মতো তাকিয়ে তার এই সমস্ত কাজ দেখি এবং কিছুক্ষণ পর লাফ দিয়ে জানালার বাইরে চলে যায়। সে যখন জানালার কাছে গিয়ে লাফ দিল তখন মনে হলো সে যেন ধোঁয়ায় পরিণত হয়ে গেল। আমি আমার পায়ের দিকে তাকিয়ে দেখি আমার পায়ে কোনো ধরনের দাঁত বসানো বা কোনো ধরনের কামড়ের চিহ্নই নেই, কিন্তু আমি অনেক দুর্বল অনুভব করতে থাকি। তবুও আমি মনে করি আমার হয়তোবা অনেক ঘুম পেয়েছে, তাই আমি উল্টাপাল্টা দেখছি। হ্যালুসিনেশন ভেবে আমি সেদিনের মতো ঘুমিয়ে পড়ি। এর মাঝে অফিস করতে থাকি এবং আমার শরীর আরও দুর্বল হতে থাকে। কয়েকদিন পর রাতের বেলা হুট করে ঘুম ভাঙার পর আমি দেখি আবার সেই নারী অবয়বটি আমার পায়ের কাছে বসে আছে এবং পা থেকে রক্ত খাচ্ছে। আমি এক লাফ দিয়ে বিছানায় উঠে যাই এবং জিজ্ঞাসা করি, কে আপনি? আপনি আমার এখানে কি করছেন? আপনি কেন আমার সাথে এসব করছেন? আমার কথাটি শুনে নারী অবয়বটি বিকট হাসি দেয়, যা ছিল খুবই বিকৃত। যে কারো রক্ত হিম হয়ে যাবে সেই হাসি শুনে। আমার কথা শুনে নারী অবয়বটি আমার দিকে তাকিয়ে বলে, কুয়ার কাছে গিয়েছিলে, তোমাকে বলেছিলাম জীবন নিয়ে ফিরতে পারবে না। তুমি হোঁচট খেয়ে পড়ে যাবার পর তোমার রক্ত সেখানে পড়েছিল, সেই রক্ত আমি পান করেছিলাম। এই সমস্ত আরো অনেক কথা বলে এবং এই কথা বলে সেই অবয়বটি আমার দিকে বিকৃত হাসি দেয় এবং সেদিনের মতো আবার ধোঁয়ায় মিলিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমার অবস্থা দিনে দিনে আরো খারাপ হতে থাকে আর আমি তাই চাকরি ছেড়ে দিয়ে বাড়ি চলে এসেছি। আরিফের কথা শুনে আমি খুব আতঙ্কিত হয়ে পড়ি এবং তাকে বলি সে কেন পরিবারের কাউকে এই সমস্ত জানায়নি। আরিফ বলে ওই নারী অবয়ব নাকি তাকে বলেছিল সে যার সাথে এসব শেয়ার করবে তাকেই নাকি সে ঠিক একইভাবে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিবে। আমি আরিফের কাছ থেকে সব শুনে আরিফের বাবা মাকে জানাই। সেদিন রাতে আরিফের বাবা আমাকে নিয়ে ভালো কোনো হুজুরের সন্ধানে বেরিয়ে পড়েন। আমরা অনেক খোঁজাখুঁজির পর এক হুজুরের সন্ধান পাই। এসব অতি প্রাকৃত সমস্যার সমাধান তিনি করতে পারেন। সেই হুজুরকে সব খুলে বলার পর হুজুর আমাদেরকে বলেন আরিফ যাকে দেখছে সে ছিল একটা রক্তখেকো পিশাচ জিন। এই জিনেরা মানুষের শরীর থেকে রক্ত পান করে বেঁচে থাকে। আরিফ যেদিন প্রথম সেই কুয়ার কাছে গিয়েছিল সেদিন আরিফ পড়ে যাওয়ার জন্য তার হাত কেটে যায় এবং সেখান থেকে বের হওয়া রক্ত সেই কুয়ার আশেপাশে পড়েছিল আর সেই পিশাচ আরিফের সেই রক্ত পান করেছিল। এইসব পিশাচ জিন একবার যার রক্ত পান করে তার শরীর থেকে রক্ত শেষ না হওয়া পর্যন্ত ছাড়ে না। কিন্তু আরিফ তার কিছুদিন পর শহরে চলে যাওয়ার জন্য সেই জিন তার কোনো ক্ষতি করতে পারেনি, কেননা আরিফকে সে আর খুঁজে পায়নি। কিন্তু বাড়িতে আসার পর আরিফ আবার সেই কুয়ার কাছে গিয়ে অনেক বড় ভুল করে ফেলেছে। সেই জিন অনেক দিন অপেক্ষা করেছে রক্ত পান করার জন্য। যখন আবার আরিফকে দেখেছে সেই কুয়ার কাছে তখন সে আরিফের পিছু নিয়েছে এবং পিছু নিতে নিতে আরিফের শহরের বাড়িতে পৌঁছে গেছে। আরিফের বাবা এবং আমি এইসব কথা শুনে প্রচণ্ড ভয় পাই এবং হুজুরকে সাহায্য করার অনুরোধ করি। জিনের হাত থেকে আরিফকে মুক্ত করার ব্যবস্থা তিনি বলেন হয়তোবা করতে পারবেন, কিন্তু আরিফকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন না। হুজুর আমাদেরকে একটি তাবিজ দেন এবং বলেন এই তাবিজটি আজ রাত 3টার পর সেই কুয়ার কাছে গিয়ে কুয়ার ভেতরে ফেলে দিতে হবে, কেননা এখন না আটকালে হয়তো আমার সাথেও এমন কিছু হবে। যেহেতু সেই জিন আরিফকে বলেছিল যার সাথে আরিফ এগুলো শেয়ার করবে তার পরিণতি আরিফের মতোই হবে। হুজুর আমার হাতে একটা তাবিজ বেঁধে দিয়ে বলেন 41 দিন পর তা খুলে পানিতে ফেলে দিতে। তিনি আরও একটি তাবিজ দেন আরিফের জন্য এবং বলেন এটি আরিফের হাতে বেঁধে দিতে এবং আরিফ যেন এই তাবিজ তার শরীর থেকে কখনো আলাদা না করে। হুজুর আমাদেরকে সাবধান করে দিয়ে বলেন আরিফ যদি এই তাবিজ শরীর থেকে আলাদা করে তাহলে সেই জিন আবার আরিফের শরীর থেকে রক্ত খেতে আসবে আর এইবার সে আরিফের শরীরের পুরো রক্তই খেয়ে চলে যাবে, যখন আরিফকে আর বাঁচানো সম্ভব হবে না। হুজুরের কথা মতো আরিফের বাবা আর আমি সেদিন রাত 3টার দিকে
সেখানে গিয়ে তাবিজটা ফেলে আসে এবং তাবিজটি ফেলার পর সেখান থেকে বিকট কান্নার আওয়াজ শুনতে পাই এবং মনে হচ্ছিল কেউ আর্তনাদ করে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে কিন্তু পারছে না। এরপর আরিফের বাবার আমি বাসায় ফিরে আরিফের হাতে তাবিজ বেঁধে দেই। এর মধ্যে আরিফের শরীরের কোনো উন্নতি হয়নি এবং অবনতিও হয়নি, সে আগের মতোই কঙ্কাল হয়ে পড়ে আছে। আরিফ এখনো মাঝে মাঝে তার জানালার সামনে সেই নারী অবয়বটিকে দাঁড়িয়ে থাকতে দেখে এবং সেই নারী অবয়ব নাকি তার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে থাকে এবং বলে একদিন না একদিন আরিফের শরীরের অবশিষ্ট রক্ত সে পান করবেই। আরিফ বর্তমানে তার গ্রামের বাড়িতেই থাকে, তার শরীরের কোনো কাজ করার শক্তি নেই, সারাদিন সে বিছানায় পড়ে থাকে এবং ফ্যাল ফ্যাল করে জানালার বাইরে তাকিয়ে থাকে। কে জানতো নিজেকে সাহসী প্রমাণ করার জন্য জীবনের এমন চরম মূল্য দিতে হবে। এই ছিল আমার আজকের ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে ঘটনাটি ভালো লাগলে আমার ঘটনা কালেক্ট করা এবং রাত জেগে কষ্ট করে ঘটনা লিখে ভূত.com-এ পাঠানো সার্থক হবে। রাসেল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আমার ঘটনাটি পড়ার জন্য। আবারও সামনের সপ্তাহে ফিরে আসব আপনাদের জন্য নতুন কিছু নিয়ে। ততদিন পর্যন্ত সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আমি সিফাত আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এই বলে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন সেটা আমাদেরকে। আর সিফাতকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা ঘটনা পাঠিয়ে দেওয়ার জন্য। কিছু কিছু ঘটনা অবিশ্বাস্য শোনালেও সেই ঘটনাগুলোর রহস্য এত বেশি, এত অতিরিক্ত মাত্রায় এবং সেই ঘটনাগুলো এত বেশি রহস্য দিয়ে ঘেরা যে কিছু বলার থাকে না। আমি বিচারের ভারে আপনাদের উপর ছাড়লাম। আরও একবার বললাম যে বিশ্বাস করা বা না করা এটা কমপ্লিটলি আপনাদের ওপরে। আপনারা বিশ্বাস করবেন কি না করবেন এটা আপনাদের ব্যাপার। বাট আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই ঘটনাটি খুবই অদ্ভুত। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কেমন লেগেছে এই ঘটনাটি। আর সেই সাথে আমি জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com, এখানে ইমেল পাঠাবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরের ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নাম আশিক, আমি বর্তমানে যুক্তরাজ্যে বাস করছি। আমার কাছে এমন একটা ভয়ের ঘটনা আছে যার নাম ইচ্ছে হলে দিতে পারেন রহিম কুরালির ঘটনা। যেহেতু ঘটনার মূল শত্রু হচ্ছে এই রহিম কুরালি। ঘটনাটি ঘটেছিল ঢাকায় বসবাসরত 4 জন বন্ধুকে নিয়ে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরুণ নামক এক গ্রামে। আশা করি ঘটনাটি ভালো লাগবে। আমি ঘটনাটি যেভাবে শুনেছি এক বন্ধুর কাছ থেকে সেভাবেই লিখছি। 4 জন বন্ধু ছিলেন, ঢাকায় থাকতেন এবং একই বয়সের ছিলেন 4 জনই। গ্রীষ্মের ছুটি যখন এসেছিল তখন তারা জায়গা খুঁজছিলেন কোথায় যাবেন ছুটি কাটাতে। অনেক চিন্তাভাবনার পর তারা সিদ্ধান্ত নেন যে গ্রামের বাড়িতে বেড়াতে যাবেন তরুণে। তরুণ ছিল 4 জনের মধ্যে একজনের আত্মীয়র বাড়ি। এই গ্রামটাতে অনেক সুন্দর বন ও দেখার মতো অনেক সুন্দর দৃশ্য ছিল। তারা গাড়ি ভাড়া করে সকালবেলা রওনা দিল তরুণে এবং পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে যায়। ওখানে পৌঁছানোর পর গ্রামের মসজিদে নামাজ পড়ে তারা বিশ্রাম নেয়। যদিও সন্ধ্যা আর তেমন বাকি নেই, তবুও তারা সিদ্ধান্ত নেয় যে আজকেই তারা বন ঘুরে দেখবে এবং সন্ধ্যার পরও তারা ওই বনে সময় কাটাবে। তাদের মধ্যে একজন ছিল ভীতু এবং সহজেই ভয় পেত সে। তিনি এই ব্যাপারে একটু অসম্মতি জানালেন এবং বললেন যে তো আগামীকাল গেলেও তো হয়, আজকেই কেন যেতে হবে? আজকে যে যেতে হবে এমন তো নয়। কিন্তু অন্যরা সাহসী থাকায় তারা বলেন যে না, আজকেই যাওয়ার ইচ্ছে অনেক, তাই আর দেরি না করতে এবং তুই যদি বাড়ি যেতে চাস তাহলে থেকে যা, আমরা যাব। সিদ্ধান্ত অনুযায়ী তারা সকলে রওনা দেয় বনের ভেতরে। বনে প্রবেশ করার রাস্তায় তারা যখন যায় তখন একটা লোককে দেখতে পায় এবং লোকটা তাদেরকে জিজ্ঞেস করে তারা কোথায় যাচ্ছে এমন সময়। তারা বলে এই বনটা তো অনেক সুন্দর, তাই আমরা একটু দেখতে যাচ্ছি। ওই লোকটা তাদেরকে যেতে মানা করে এবং বলে কিছুক্ষণ পরই তো সন্ধ্যা নেমে আসবে, সন্ধ্যার সময় বনে প্রবেশ করা ঠিক না। কারণ জানতে চাইলে তিনি শুধু বলেন জায়গাটা তেমন ভালো নয়, কিন্তু আর কিছু বলেননি ওই লোকটা। তারা ওই লোকটাকে ধন্যবাদ জানিয়ে যেতে থাকেন। বনের দিকে লোকটার কথা অমান্য করি। তারা ভেবেছিলেন যে হয়তো লোকটা মনে করেছিলেন তারা হারিয়ে যাবে, এই ভয়ে নিষেধ করেছেন। প্রবেশ করার পর ঘুরতে লাগলেন তারা। গাছপালা, হাওড় বাওড় সবকিছুই নাকি অনেক সুন্দর ছিল। তারা মুগ্ধ হয়ে গিয়েছিলেন। কিন্তু আরো কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে আসলো এবং মনে হলো অনেক দ্রুতই আকাশ অন্ধকার হয়ে গিয়েছিল। আর কিছুক্ষণ হাঁটার পর তারা সিদ্ধান্ত নিল একটু বিশ্রাম নেবে। একটা গাছের তলে তারা বসতে চাইল। এরপর তারা ওই বনে থাকবে কি থাকবে না এই সব নিয়ে গোল হয়ে আলোচনা করছিল। ঠিক এমন সময়ই তাদের আশেপাশে কে যেন শেয়ালের ডাক দিতে লাগলো।
ডাকটা এমন ছিল যে শেয়ালের ডাক বলা ঠিক হবে না, বরং অনেকটা মানুষের কণ্ঠের মতো মনে হচ্ছিল যে মানুষই মনে হয় শেয়ালের ডাকটি দিচ্ছে। তাই শব্দটা ছিল ভয়ঙ্কর এবং শোনার পর তারা কৌতূহল বশত ওইখানে যায় কি হয়েছে দেখার জন্য। এবং কিছু না পাওয়ার পর তারা আরেকটা শব্দ শোনে, একই রকম কিন্তু এইবার অপর দিক থেকে আসছে। তখন তারা ওই দিকে যেতে চায়, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বেশি যে ভয় পায় সে একটু দূরে দাঁড়িয়ে একটা কুড়ালের শব্দ শোনে, যিনি কুড়াল দিয়ে খুব দ্রুতভাবে অনেকগুলো গাছে আঘাত করছিলেন। এটা দেখে সে একটু ভয় পায় এবং ওনাদের বন্ধুদেরকে ডাকে। তার বন্ধুরা শব্দের কারণটা বের করতে পারে এবং তার কাছে যায় এবং জিজ্ঞেস করে কি হয়েছে। তখন ওই ছেলেটা কুড়ালিটিকে দেখিয়ে দেয় এবং বন্ধুদেরকে বলে যে এই সময় তো এখানে গাছ কাটার কথা নয়। তাছাড়া ওই লোকটার আচরণ অনেক অদ্ভুত। সাধারণত কেউ একটা গাছ কাটলে সময় নিয়ে পুরো গাছটা কাটে, কিন্তু তিনি সব গাছে আঘাত করে যাচ্ছেন, যেন মনে হচ্ছিল তিনি শত্রুদের ধ্বংস করতে গেছেন। বন্ধুরা সিদ্ধান্ত নেয় তারা একত্রে যাবে এবং ওই কুড়ালির কাছে যাবে এবং তাকে জিজ্ঞেস করবে। তারা যখন কুড়ালিটার দিকে একটু এগোতে লাগলো তখন তারা দেখতে পেল যে যেসব গাছে উনি আঘাত করছিলেন কুড়াল দিয়ে, সেই সব গাছগুলোর মধ্য থেকে রক্ত বের হচ্ছে। তারা স্পষ্ট দেখতে পেল লাল রক্ত গাছগুলো থেকে বেরিয়ে আসছে। এই দৃশ্য দেখার পর ভীতু হয়ে ছেলেটি প্রচুর ভয় পায়। যে ভীতু ছিল সবচেয়ে বেশি, সে সবচেয়ে বেশি ভয় পায়। তাদের মধ্যে দুজন যাওয়ার চেষ্টা করে কুড়ালির কাছে, কৌতূহল বসে তারা যখনই যায় গিয়ে দেখতে পায় যে কুড়ালিটি আর সেখানে নেই, কোথায় যেন উধাও হয়ে গেছে। তারা তখন খোঁজাখুঁজি বন্ধ করে এবং সব বন্ধুরা একত্রিত হয় এবং তখনই দেখে যে রহিম কুড়ালি অনেক দূরের জায়গায় একটি গাছে দাঁড়িয়ে আছে এবং যেন মনে হচ্ছে তাদের দিকে তাকিয়ে আছে। তারা এটা দেখে আরো বেশি ভয় পায়, কেননা রহিম সাহেব যেখানে আগে দাঁড়িয়েছিলেন সেখান থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছেন। এমন সময় চার বন্ধুর মধ্যে ভিতুটার সামনে ওই রহিম কুড়ালি হাজির হয় এবং ওনার চেহারা নাকি ছিল রক্তাক্ত, যেমন কেউ ওনাকে কুড়াল দিয়ে আঘাত করেছে। মুখমণ্ডল তার সবকিছু রক্তে ভেজা ছিল। দৃশ্যটা দেখার পর ওই ছেলেটা সাথে সাথে অজ্ঞান হয়ে যায় এবং একটা চিৎকার দেয়। তার সাথে যে বন্ধু দাঁড়িয়ে ছিল সেও ভয় পাওয়ার কারণে দৌড়ে একটা গাছের পেছনে পালিয়ে যায়। ছেলেটা চিৎকার শুনে তার দুই সাহসী বন্ধুরা চলে আসে এবং তারা দেখে বন্ধু অজ্ঞান অবস্থায় এবং কাছেই ওই কুড়ালিটাকে দেখে। রহিম কুড়ালি ওইখানে দাঁড়িয়েছিল এবং তাদের দিকে তাকিয়ে হাসছিল জোরে জোরে। তার হাসিটা ছিল অন্যরকম একটা হাসি, সুরটা ছিল অনেক গাঢ় এবং বয়স্ক কিন্তু বাচ্চাদের মতো অনবরত সে হেসে যাচ্ছে। তার দুই বন্ধুকে দেখতে যে বন্ধুটা পালিয়েছিল সেও এসে পড়ে তাদের দিকে। তারা তিনজন কোনো রকমে অজ্ঞান ছেলেটাকে উঠায় এবং কাঁধে করে নিয়ে যায়। তারা হাঁটার চেষ্টা করে বন থেকে বেরিয়ে যাবার জন্য। হাঁটার সময় তারা জোরে জোরে দোয়া পড়তে থাকে এবং প্রার্থনা করতে থাকে যাতে ওই অশরীরী জন্তুটা চলে যায়। তারা যখনই দোয়া পড়তে শুরু করে তখনই নাকি অদ্ভুত হাসিটা থেমে যায়। তারা অনেকক্ষণ যাবৎ হাঁটার পর বন থেকে বের হতে পারে না। বারে বারে তারা পথ ভুল করে কোনো এক কারণে। অনেকক্ষণ এরকম যাওয়ার পর তারা শেষে বন থেকে বের হতে পারে। বের হওয়ার পর সাথে সাথে কাছের মসজিদে চলে যায় এবং সেখানে ইমাম সাহেব সহ আলো অনেক লোক জড়ো হলে তারা তাদেরকে সবটা খুলে বলে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ঘটনা বলে। ঘটনা শুনে তেমন কেউ অবাক হন না এবং ইমাম সাহেব আমাদেরকে বললেন যে আমাদের ওই লোকটার কথা শোনা উচিত ছিল যিনি আমাদেরকে সন্ধ্যায় বনে প্রবেশ করতে মানা করেছিলেন। তারপর তিনি আমাদের এইসব ঘটনা ঘটার কারণ জানালেন। তিনি বললেন যে অনেক দিন আগে এই এলাকায় একজন কুড়ালি বাস করতেন যার নাম ছিল রহিম। তিনি অনেক ভালো মানুষ ছিলেন। একদিন তিনি কাজ করছিলেন স্বাভাবিকভাবে মনের ভেতরে। এমন সময় দুজন লোক এসেছিল কোনো এক কারখানা থেকে ওনার কাছে এবং বলেছিল যে তাদের অনেক গাছ দরকার, যার মধ্যে দুটি গাছ ওই রহিম কুড়ালিরই ছিল। তারা বলল যে অনেক দরকার থাকায় তাদের গাছগুলো কেটে নিয়ে যেতে হবে। রহিম কুড়ালি এ ব্যাপারে অসম্মতি জানিয়েছিল, কেননা তিনি ওই সব গাছ বিক্রি করতে চাননি। অনেকক্ষণ এইরকম ভাবে কথা কাটাকাটির পর এক সময় ওই দুজন লোক রাগ করেছিল তার উপরে এবং তারা গোপনে সিদ্ধান্ত নিয়েছিল যে এই কুড়ালটিকে আর বাঁচতে দেয়া যাবে না। তখন তারা তার কাছ থেকে একটা কুড়াল নিয়ে রহিমের মুখে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে নির্মমভাবে হত্যা করে। তারপর তারা কুড়ালটা রেখে চলে যায়। পরবর্তীতে ওই দুজন লোক ধরা পড়ার পর তারা স্বীকার করতে বাধ্য হয়। রহিমের মৃত্যুর পর অনেক দিন পর ঢাকা থেকে একজন তরুণ সেখানে যায় এবং সন্ধ্যায় কোনো একটা কারণে বনে প্রবেশ করেছিল। সে ওইখানে গিয়ে দেখে যে রহিম গাছ কাটছে। এই লোকটা জানতো না যে রহিম মারা গিয়েছে, তাই সে তার কাছে যায় এবং জিজ্ঞেস করে এত অন্ধকারে সে গাছ কাটছে কেন, কিন্তু সে কোনো জবাব পায় না এবং দেখে যে রহিম তার কাছ থেকে
দূরে সরে যাচ্ছে। সেই আচরণ দেখে অবাক হয়, কেননা রহিম তার সাথে সবসময় ভালো ব্যবহার করত। সে এই ঘটনা তাদের ওইখানে বাজারে গিয়ে কিছু মানুষদের বলে, কিন্তু তারা এটাকে মশকারি হিসেবে উড়িয়ে দেয়। তারা তাকে জানায় যে রহিম তো বেশ অনেক দিন আগেই মারা গেছে, তাকে হত্যা করা হয়েছিল। এই কথা শুনে লোকটা ভয় পায় এবং বলে যে অসম্ভব, আমি যদি সত্যিই তাকে দেখি আমার মনের ভুল হতে পারে না। এর কয়েকদিন পর আবারও তাকে বনের ভেতরে দেখতে পায়। যারা সন্ধ্যার সময় প্রবেশ করে তারা ওই বনে সবসময় রহিম কুরালিকে দেখতে পায়। অনেকেই রহিমকে দেখে, কিন্তু তারা কাছে গিয়ে দেখে যে সে অদৃশ্য হয়ে যাচ্ছে। এই ঘটনা শোনার পর তারা বনে প্রবেশ করতে চায় না। তার পরদিনই ওখান থেকে রওনা হয়ে বাড়ির দিকে চলে আসে। তারা যখন ঢাকায় পৌঁছায় তখন তাদের শরীরে প্রচণ্ড জ্বর আসে, কিন্তু পরবর্তীতে সুস্থ হয়। এই ঘটনার পর তারা গাজীপুর আর আসেনি, কোনো গ্রামেও যায়নি। এই ছিল ঘটনা ভালো লাগলে শেয়ার করবেন। আশিক এই ঘটনাটি পাঠিয়েছেন। আশিক, আপনাকে আমি বলবো, আপনার লেখাটি বেশ অগোছালো। আপনি যখন লিখবেন তখন অন্য কাউকে দিয়ে লেখাতে পারেন, বা আপনি অডিও ক্লিপ রেকর্ড করে পাঠাতে পারেন, কিন্তু আপনার ঘটনাটি খুবই চমৎকার, লেখার ধরনটি খুব একটু অন্যরকম। সো আমার মনে হয় যে আপনি অডিও ক্লিপ পরবর্তীতে পাঠালে বেটার হয়। যাই হোক, আমি চলে যাব আমাদের পরের ঘটনায়। তার আগে জানিয়ে দিই, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদেরকে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা প্লিজ স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আমরা চলে যাচ্ছি আমাদের পরের ঘটনায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ ও নিরাপদে রয়েছেন। আমি আজকে আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব তা আমার নিজের সাথেই ঘটেছিল। সালটা ছিল 2018। একদিন মাঝরাতে আমি খবর পাই যে আমার দাদা শ্বশুর ইন্তেকাল করেছেন। তখন আমি আমার শ্বশুর, শাশুড়ি এবং আমার স্ত্রী এবং একজন শালিকাকে নিয়ে আমার গাড়িতে করে আমি পাবনার উদ্দেশ্যে রওনা করি। রওনা করতে করতে আসলে ভোর রাত হয়ে যায়। সকাল 9টা নাগাদ আমরা পাবনা শহর থেকে পরবর্তীতে দাদার গ্রামে গিয়ে পৌঁছাই। সেখানে বিভিন্ন জায়গায় দাদার প্রায় 3 দফা জানাজা অনুষ্ঠিত হয় এবং সর্বশেষ পাবনা শহরে দাদাকে একটি কবরস্থানে দাফন করা হয়। আমি দাদার দাফনের সময় সেখানে উপস্থিত ছিলাম। এখানে বলে রাখা ভালো যে আমার সাথে আমার গাড়ি ড্রাইভারও ছিল এবং সেই গাড়ি ড্রাইভারও দাফনের কাজে ওতপ্রোতভাবে জড়িত ছিল। একদম লাশ নামানো থেকে শুরু করে প্রায় সব ধরনের কাজের সাথে আমার ড্রাইভার জড়িত ছিল। হয়তো ভাবছেন তাহলে ঘটনাটা কি হলো। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, ঘটনা শুরু এখান থেকেই। দাফনের কাজ শেষ করে আমি আমার কাজ থাকায় সেদিন সন্ধ্যার পরপরই রওনা দিতে যাচ্ছিলাম, কিন্তু আমার আত্মীয় স্বজনরা কেউ সেদিন আমাদের ছাড়তে চাইছিল না। কিন্তু আমার অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকায় সেদিন সন্ধ্যায় আমি রওনা দিই। আর রওনা দিতে দিতে প্রায় 9টা বেজে যায়। রওনা দেওয়ার সময় আমার সাথে আমার স্ত্রী, আমার একজন শালিকা এবং আমার ড্রাইভার আমার সাথে রওনা দেয়। পাবনা শহর থেকে আমরা যাত্রা শুরু করার প্রায় ঘন্টা খানেক পর হঠাৎ করে লক্ষ্য করলাম যে আমরা যে মহাসড়ক ধরে এগোচ্ছি পুরো সড়কটি একেবারে অন্ধকারে ঢেকে আছে। আরও লক্ষ্য করলাম যে গাড়ি অথবা বাস অনেকক্ষণ পর পর আসছে। এবং আরেকটা ব্যাপার ছিল যে অবাস্তব হলেও এটাই সত্য ছিল যে আমার যে গাড়ির হেডলাইটটা ছিল, গাড়ির হেডলাইটের আলোই ছিল ওই সড়কের অন্যতম আলোর উৎস। যেহেতু আসলে অন্য কোনো গাড়ি অনেকক্ষণ পরপর আসছিল, সেই জন্যই বললাম কথাটা। তা মনে মনে ভাবছিলাম যদি এই মুহূর্তে হেডলাইটটা বন্ধ হয়ে যায় তখন কি হবে। যাই হোক, আরো কিছু এগিয়ে যেতে হঠাৎ করে আমরা সবাই শুনতে পাই যে গাড়ির পেছন থেকে নুড়ি পাথর যদি অনবরত গাড়ির বডিতে যদি লাগে, যারা গাড়ি চালান বা একটু যদি খেয়াল করেন যে হঠাৎ করে নুড়ি পাথরের মতো কোনো কিছু আপনার গাড়িতে লাগছে, সেটা নিচে হোক অথবা পেছন থেকে হোক, তখন একটা যে শব্দটা হয়, ঠিক এই ধরনের একটা শব্দ অনবরত আমার গাড়িতে আমরা শুনতে থাকি আর কি। এবং হঠাৎ করে আসলে আমরা এই ধরনের শব্দ কোত্থেকে আসছে বা এই শব্দ যে আমরা শুনবো, এটার জন্য আসলে আমরা কোনোভাবেই আসলে আমাদের কোনো রকমেরই প্রস্তুতি ছিল না। এই জন্য আসলে আমরা সবাই বেশ ঘাবড়ে যাই প্রথম। আমরা যতই এগিয়ে যেতে থাকি এই শব্দটা ক্রমশই বাড়তে থাকে। একবার ভাবছিলাম যে তাহলে কি টায়ার পাংচার হয়ে গেল কিনা, কিন্তু টায়ার পাংচার হয়ে গেলেও তো বোঝার কথা,
কিন্তু গাড়ি চলছে, স্মুথলি চলছে, বাট এই ধরনের একটা শব্দ হচ্ছে। এবং আরো ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল এখানে, যে রাস্তাটা ছিল একেবারেই মসৃণ, খুব ভালো একটা রাস্তা ছিল। সো এখানে কোনো ঝাঁকিও নাই যে এই ধরনের শব্দ এভাবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে শব্দটা কিন্তু অনবরত আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল, মানে মনে হচ্ছিল যে আমরা যতই এগিয়ে যাচ্ছি শব্দটা ততই বাড়ছে। যাই হোক, ওই মুহূর্তে আসলে আমরা সড়কে তেমন কোনো গাড়িও দেখতে পাচ্ছিলাম না যখন শব্দটা শুরু হয়, তাই ভয় যেন আমাদের আরো গ্রাস করছিল। হঠাৎ ভয় কাটিয়ে আমি বলার চেষ্টা করি যে এটা আসলে গাড়ি চলতে চলতে যে বাতাস হচ্ছে, সেই বাতাসেই হয়তো পাথর বা নুড়ি যেগুলো আছে ছোট ছোট সেগুলো গাড়িতে লাগছে, আর এখানেই হয়তো এই কারণেই শব্দটা হচ্ছে। যাই হোক, এভাবে আমরা বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর আর আমি সহ্য করতে পারি না আসলে। একটা সময় আমি ড্রাইভারকে বললাম গাড়িটা থামাতে। প্রচন্ড রকমের সাহস সঞ্চয় করি এবং আস্তে করে গাড়ি থেকে নেমে মোবাইলের আলোয় জ্বালিয়ে দেখতে পাই যে রাস্তা একেবারে পরিষ্কার, সেখানে নুড়ি পাথর যা আছে তা থেকে আসলে এই ধরনের শব্দ হওয়া সম্ভব না। এবং মহাসড়কে আপনারা দেখবেন যে মহাসড়কে তো একটু পরপরই গাড়ি চলে, এবং যখন গাড়ি চলে মহাসড়কের যে মেইন রাস্তাটা থাকে সেই মেইন রাস্তাতে কিন্তু আসলে দেখা যায় যে খুব মানে গাড়ি চলার কারণে সবসময় একটা বাতাস যায়, তো এই কারণে দেখা যায় যে রাস্তা কিন্তু খুব পরিষ্কার থাকে। পাশে থাকে হয়তো কিছু নুড়ি পাথর হালকা পাতলা থাকতে পারে, বাট মহাসড়কে যে মাঝখানটা কিন্তু একেবারেই পরিষ্কার থাকে। যাই হোক, আমি যখন দেখলাম যে একেবারেই ওরকম কোনো সমস্যা নেই, তা আমরা যেটা করলাম, আমরা রওনা দেওয়ার পরে দেখা যায় যে নুড়ি পাথরের এই শব্দটা এবার মনে হচ্ছে আরো বাড়ছে। এবং সবচেয়ে অদ্ভুত হয়ে দেখলাম যে গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে, তাতে যদি বালি পাথর কোনো কিছু থেকেও থাকে রাস্তায় সেগুলো বসে যাওয়ার কথা, কিন্তু আমরা লক্ষ্য করছি শব্দ ক্রমশই বেড়ে যাচ্ছে। এখন আসলে শব্দটা এতটাই ভয়ঙ্কর মনে হচ্ছিল আমাদের কাছে, আমরা আসলে কেউই সহ্য করতে পারছিলাম না, কিন্তু সবাইকে এক ধরনের সাহস দেওয়ার চেষ্টা করছিলাম। তা এমন সময় সবার নীরবতা ভেঙে আমার ড্রাইভার হঠাৎ করে বলল যে আমি কি কবরস্থান থেকে আসার সময় পা ধুয়ে এসেছিলাম কিনা। তা আমার মনে পড়লো যে এমন কিছুই আমি করিনি, মানে কবরস্থান থেকে দেন আমরা সরাসরি নামাজ পড়ে তারপর আমি বের হয়ে আসি। সুতরাং আসলে ওই সময় ওরকম করে পা ধোয়াটা ওইটা আমি আসলে খেয়াল করিনি। তো ও তখন আমাকে বলল যে আমি যেন একটু পাটা ধুয়ে নেই। তা আমি আসলে আমার ড্রাইভারের এমন উদ্ভট কথা শুনে আমি কিছুটা বিরক্তও হলাম, কিন্তু ক্রমশ এই শব্দটা আমরা সবাই পাচ্ছিলাম এবং বেশ জোরে জোরেই হচ্ছিল। তা বেশ খানিকটা সময় পার হয়ে যাওয়ার পর হঠাৎ করে একটা বাজার চোখে পড়লো। সেখানে আমি নামি এবং আমার সাথে আমার ড্রাইভারও নামে, এবং আমরা দুজনেই পা পরিষ্কার করলাম। আমাদের যে আমি স্যান্ডেল শু পরেছিলাম, তো ও স্যান্ডেল পরেছিল, স্যান্ডেলগুলোও আমরা ধুলাম। এবং দেখলাম যে আমার ড্রাইভারের প্যান্টে কিছু মাটিও লেগেছিল, ও দেখলাম যে সেগুলো পরিষ্কার করেছে। তারপর গাড়ির সিটের যে ম্যাট আছে সেই ম্যাটগুলো সে পরিষ্কার করে নিল, পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করলো। তারপর আমরা কিছু শুকনো খাবার কিনে তারপর আবার গাড়িতে উঠলাম। এবার লক্ষ্য করলাম গাড়িতে আর কোনো শব্দ হচ্ছে না। আমি জানি না কেন আর কোনো শব্দ ছিল না, আমি তাও জানি না এত দূর এলাম কেনই বা এত শব্দ হলো, কেনই বা এই ধরনের একটা অভিজ্ঞতা আমরা সঞ্চয় করলাম। যদি এটা হ্যালুসিনেশন হতো তাহলে তো আমার একার হওয়ার কথা, সবার তো হতো না। আসলে যদি গায়ে কবরস্থানের মাটিও লেগে থাকে তাতেও কেন এই শব্দ থাকবে সেটাও আমার জানা নেই। প্রকৃতিতে আসলে এমন কত ঘটনাই ঘটে যার অনেক কিছুই রয়ে যায় আমাদের অজানা, তাই না? কোভিড আর ডেঙ্গু দুটোই কিন্তু এখন সমানতালে আমাদের দেশে বিস্তার লাভ করছে। কোভিডের সংক্রমণ কিছুটা কমে এলেও ডেঙ্গুর সংক্রমণ কিন্তু বেড়ে চলছে। আর কোভিড এবং ডেঙ্গু এই দুটোর ক্ষেত্রেই আমাদের প্রয়োজন আপনার, আমাদের সকলের সচেতনতার। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভালোবাসা অবিরাম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।